11টা 11:30 কি 12টা বাজে উনি শুনতেন খাটের তলা থেকে ওনার নাম ধরে কোনো একজন মহিলা ওনাকে ডাকছেন। মহিলাটার সারা গা পোড়া, একদম সারা গা পোড়া পোড়া। এটা এতটা পরিমাণে আমাকে ভয় পাইয়েছিল দাদা, তুমি ভাবতে পারবে না। সেই গেটটা মানে প্রায় 6'1" হাইট থেকে একটা লম্বা কেউ এরকম ভাবে ঝুঁকে আমার দিকে এত বাড়াবাড়ি হয়েছিল। হ্যাঁ, ফোনের ওপারে একজন মহিলার কণ্ঠস্বর উনি শুনতে পান। একটা সার্টেন এপিসোড, মানে মনে করা হয় যে সেই এপিসোডটা যদি কেউ শোনে বা তার যদি নাম নেয় তাহলে তার সঙ্গে কিছু না কিছু একটা ঘটবে। কয়েক সেকেন্ডের যদি এদিক ওদিক হতো দাদা, আমি বলছি এখানে আমি আর বসে থাকতে পারতাম, আমি মারা যেতাম। যারা ওই ঘরটা খোলার চেষ্টা করেছে পরবর্তীকালে কেউ বাঁচেনি। হ্যালো গাইস, কৌস্তবের আড্ডার মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তব। আজকের এই এপিসোডটা শুরু থেকে শেষ অবধি দেখুন এবং দেখে জানান আপনাদের কেমন লাগলো। আপনারা যদি এরকম টাইপের ঘটনা এর আগে শুনে থাকেন তাহলে এই ঘটনাটা আপনাকে একটা দুর্দান্ত পরিমাণে থ্রিল দেবে। এরকম টাইপের ঘটনা, আপনারা কি টাইপের ঘটনা বেশি শুনতে চান সেটাও কমেন্ট করে জানান। এবং হ্যাঁ, আপনি নিজে যদি কৌস্তবের আড্ডাতে এসে স্টুডিওতে নিজের লাইফের কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান অথবা এমন কোনো বিষয়ে কথা বলতে চান যেটা আমাদের এই ডার্ক অকাল্ট হরর এই জনরার মধ্যে, ডেফিনেটলি যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। আর হ্যাঁ, আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, কোনো তন্ত্র রিলেটেড হেল্প চান, যোগাযোগ করুন ইন দ্য সেম নাম্বারটি ডেসক্রিপশন বক্সে থাকবে এবং কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টে থাকবে। আমি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব কৌস্তবের আড্ডার আজকের এই মারাত্মক হরর পডকাস্টে। যখন আমরা নতুন কিছু শুরু করি তখন সব থেকে টাফ ব্যাপারটা হলো কাউকে পাশে না পাওয়া। ট্রেডিং এর ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক সেরকম। আপনি চার্ট দেখছেন, আপনি বোঝার চেষ্টা করছেন, অ্যানালিসিস করছেন, কিন্তু বোঝাবার মতো কেউ নেই। দ্যাটস ওয়াই আমি ইউজ করি পকেট ব্রোকার। এটা শুধু কোনো ট্রেডিং প্ল্যাটফর্ম না, এখানে রয়েছে গ্লোবাল ট্রেডিং কমিউনিটি। আর এই কমিউনিটিতে রয়েছে বিশ্বের সেরা ট্রেডাররা, যারা 8টা ভাষায় উপলব্ধ রয়েছে। আপনি খুব সহজেই হোয়াটসঅ্যাপ, ডিসকর্ড, টেলিগ্রামের মাধ্যমে কানেক্ট করে নিতে পারেন। ধরুন আপনার একটা প্রশ্ন রয়েছে যে ডিপোজিট কিভাবে করব, কিভাবে উইথড্রল করব, এখানে মেসেজ করলেই তারা আপনাকে অ্যান্সার দিয়ে দেবে। এছাড়া এখানে অনেক অভিজ্ঞ ট্রেডার্সরা যেহেতু রয়েছেন, অনেক টিপস, অনেক ট্রিক্স আপনাদেরকে তারা জানাবেন। এখন একটা ছোট্ট লাইভ দেখাই কিভাবে এই জিনিসটা হয়। ধরুন আমি 1000 টাকা দিয়ে ট্রেডে এন্ট্রি করলাম, দেখতেই পাচ্ছেন প্রেডিকশন সাকসেসফুল, প্রফিট বুকড। এই ট্রেডেই আমি প্রায় 1800 টাকা রিটার্ন পেলাম। পকেট ব্রোকারে ইউপিআই, নেট ব্যাংকিং, ক্রিপ্টো মাধ্যমে খুব সহজে ডিপোজিটও করা যায়, খুব সহজে উইথড্রলও করা যায়, যা কিছু মিনিটের মধ্যেই মাঝে মধ্যে হয়ে যায়। তাই দেরি না করে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, সেখান থেকে অ্যাপটাকে ডাউনলোড করুন, আমার প্রোমো কোড KAUS কৌস ইউজ করুন, তাহলে আপনার প্রথম ডিপোজিটে 100% অবধি বোনাস পেয়ে যাবেন। এখনই শুরু করুন এবং দেখুন, একটা কমিউনিটি থাকলে ট্রেড কখনোই কঠিন লাগে না। হ্যালো স্পন্দন, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। সবার আগে বলো, কেমন আছো? খুব ভালো আছি দাদা। ওকে, বেসিক্যালি আজকে এমন একটা ঘটনা শোনাতে চলেছো যেটা সত্যি কথা বলতে আমি যতটা শুনেছি বা জেনেছি ভয় লাগার মতো, এবং এমন কিছু কিছু ব্যাপার ঘটেছে যেগুলো খুবই রেয়ার, অ্যান্ড এরকম টাইপের ঘটনাও খুব রেয়ার এখনকার দিনে। কি ঘটেছিল, কোথায় ঘটেছিল, একদম শুরু থেকে আমি তোমার থেকে জানতে চাই কি ঘটেছিল স্পন্দন। এই ঘটনাটা আমার এক মামার সঙ্গে ঘটে যাওয়া এক ঘটনা। উনি একজন অ্যাস্ট্রোলজার অ্যান্ড হি ইজ প্র্যাকটিসিং অ্যাস্ট্রোলজি ফ্রম লাস্ট 4 to 5 years। আর এই যে ঘটনাটা ওনার লাইফে হওয়া প্রথম ঘটনা অ্যান্ড সব থেকে বেশি স্কেয়ারিয়েস্ট ঘটনা। ওকে অ্যান্ড উনি যে খুব বেশি এক্সপিরিয়েন্সড আমি সেটাও বলতে পারবো না, ওকে, যেহেতু বললামই 4 to 5 years। ওকে, সো এই ঘটনাটা ঘটে হচ্ছে 2023 সালের নভেম্বর মাসে। আমরা সকলেই জানি সেই বছরে সেই মাসে আমরা ওয়ার্ল্ড কাপ হেরে যাই হোক, কিন্তু সেই বছরেই ওনার সঙ্গে এরকম আরেকটা টেরিফিক ইনসিডেন্ট হয়ে যায়। শুরু থেকে শুরু করছি। সো বেসিক্যালি ওনার যে চেম্বার, সেখানে একদিন উনি বসে কিছু কাজ করছেন, কিছু সাইনিং করা, বিভিন্ন কাজ করছেন।
তখন হঠাৎ করে ওনার ফোনটা বেজে ওঠে। যখন ওনার ফোনটা বেজে ওঠে, উনি যেহেতু অনেক প্রচণ্ড পরিমাণে কনসেন্ট্রেটেড ছিলেন, উনি একটু হলেও চমকে ওঠেন, উঠে ফোনটা তোলে এবং ফোনের ওপারে একজন মহিলার কণ্ঠস্বর উনি শুনতে পান। সেই মহিলাটি বলছে, নমস্কার, আমার নাম এই, আমি নর্থ ক্যালকাটা থেকে বলছি এবং আপনার একটা খুব মেজর হেল্প প্রয়োজন। তা আমার মামা তখন বলে যে এমন কি হয়েছে, কি কারণে? তখন বলে যে দেখুন, অনেক জিনিস ঘটছে আমাদের এখানে, আমাদের বাড়িতে, আমি যে বাড়িতে আছি, আমি আপনার চেম্বারে গিয়ে সব কিছু জানাতে চাই। তোমার মামা মোটামুটি বলে যে আপনি 3-4 দিন পরে একটা ডেট ফিক্স করা হয়, সেখানে আপনি আসুন এবং এসে আমাকে পুরো ঘটনাটা বলবেন। এবং কিছুদিন পরে, প্রায় 3-4 দিন পরে, যখন আমার মামা রেডি হয় চেম্বারে যাওয়ার জন্যে, প্রথম যে ব্যাপারটা হয়, সেদিন উনি একদম নর্মালি খাওয়া দাওয়া করেছেন, একদম নর্মাল একটা মানুষ যেভাবে খাওয়া দাওয়া করে। সকালবেলা খাওয়া দাওয়া করেছেন, উনি বেরোবেন, সেই সময় ওনার মাথায় এত যন্ত্রণা হচ্ছে, চেম্বারে যাওয়া দূর, উনি দাঁড়িয়ে থাকতে পারছেন। প্রথম যে ব্যাপারটা হয়। দ্বিতীয় কথা, কিছু ওষুধপত্র খাওয়ার পর, একটু রেস্ট নেওয়ার পরে ফাইনালি উনি যেতে পারেন এবং সেই চেম্বারে গিয়ে সবে বসেছেন। সব থেকে আজব ব্যাপারটা হচ্ছে যে সেদিন উনি যখন চেম্বারে যাচ্ছেন, তখন প্রচণ্ড পরিমাণে জ্যাম। ওনার বাইকে, মানে একবার বাইক অ্যাক্সিডেন্ট হতে উনি বেঁচে গেছেন, হতে বেঁচে গেছেন। অ্যান্ড ওনার বাইকে বিভিন্ন ধরনের প্রবলেম হয় রাস্তায়। প্রায় যে রাস্তাটা 10 মিনিটে কভার করা যাবে, সেই রাস্তাটা যেতে ওনার 40 মিনিট সময় লাগে। তাহলে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে অবস্ট্যাকেল উনি ফেস করেছেন। তো উনি ফাইনালি সেই দিন গিয়ে চেম্বারে বসেন এবং তারও প্রায় 1-1.5 ঘন্টা বাদে সেই মহিলা এবং একজন বয়স্ক মহিলা এবং একজন সাধারণ মানে বলতে পারি মিডল এজড একজন মহিলা আসেন। তো এবারে একটু ডেসক্রিপশান দিই সেই ফ্যামিলির। সেই ফ্যামিলিটা কীরকম না, একজন বয়স্ক মহিলা এবং তার স্বামী, তার নিজের মেয়ে যার খুব কাছাকাছি একটা জায়গায় বিয়ে হয়েছে, এবং তার নিজের ছেলে যে বিদেশে পড়াশোনা করার জন্য গেছে, এবং ওনারা যে বাড়িতে থাকেন সেটা একটা নর্থ ক্যালকাটার বাড়ি। মানে এটা ওনাদের এক্সপ্লেনেশন। অ্যান্ড সেই বাড়িতে একটা ঘর আছে। সেই ঘরটার ভেতরে একটা খুব ডার্ক হিস্ট্রি লুকিয়ে আছে, আর সেই ঘরটা ওনাদের খুলতে বারণ করা হয়েছিল। এবার ব্যাপারটা কি হয় না, কিছু মাস ধরে ওনারা কিছু সমস্যা ফেস করছেন। কি না, প্রথমে সেই বয়স্ক মানুষটি যেটা বলেন তার ডেসক্রিপশন দিচ্ছি, ওনার বয়স্ক মহিলাটি, ওনার ডেসক্রিপশন আমি দিচ্ছি ওনার পয়েন্ট অফ ভিউতে, যে দাদা আপনি বিশ্বাস করবেন না, আমি একদিন খাটে শুয়ে আছি, আমি দেখতে পাচ্ছি আমার পেরিফেরাল ভিশনে সাইডে একজন মহিলা দাঁড়িয়ে আছে সাধারণভাবে। মহিলাটার সারা গা পোড়া, একদম সারা গা পোড়া, ওপর থেকে নিচে অবধি পুরো পোড়া। উনি শাড়ি পরে দাঁড়িয়ে আছেন সেখানে। ওনার চোখটা জল করছে পুরো। এটা উনি ওনার পেরিফেরাল ভিশনে দেখছেন, মানে চোখের সাইড থেকে। এবারে যখন তিনি সেই জিনিসটা দেখছেন, উনি প্রচণ্ড পরিমাণে প্রথম কথা প্যানিক করে গেছেন, যেটা আমি কি দেখছি, আদৌ ঠিক দেখছি তো, ওই দিকে কি আমি তাকাবো, এই জিনিসটা উনি প্রথমে ফেস করেন। বয়স্ক মহিলাটি বলছেন যে উনি যখন সেই দিকে তাকান, সেখানে আর কেউ ছিল না। এটা ফার্স্ট ইনসিডেন্ট যেটা সেই বয়স্ক মহিলাটি ফেস করছিলেন। দ্বিতীয় ইনসিডেন্ট যেটা হয় সেটা হচ্ছে যে সেই বয়স্ক মহিলাটি একদিন স্নান করার পরে নিজের চুল আঁচড়াচ্ছেন। এবারে দাদা একটু যদি আমি ডেসক্রিপশন দিই, যেহেতু সেটা অনেক পুরনো বাড়ি, ওনাদের বাড়ির যে আয়নাটা অনেক বড় আয়না, স্বাভাবিক ব্যাপার, উনি সেখানে দাঁড়িয়ে চুলটা আঁচড়াচ্ছেন। কিছুক্ষণ পরে উনি এটা লক্ষ্য করছেন যে ওনার পেছন থেকে ওনার মতনই দেখতে একজন বেরোলো ডান দিকে, ওনারকে লিটারালি কপি করছেন, মানে ওনার মতনই চুল আঁচড়াচ্ছে এবং তার পুরো ফেসটা, পুরো শরীরটা পোড়া, ওনার চোখটা জল করছে। আজব ব্যাপার হচ্ছে, যেটা স্বাভাবিক ব্যাপার, কেউ তো আয়নার দিকে তাকিয়ে ন্যাচারালি হাসবে না, উনি সেই এন্টিটি ওনাকে পুরোপুরি নকল করছে, কিন্তু সেই এন্টিটি ওনার দিকে তাকিয়ে আয়নার মধ্যে হাসছে। সাংঘাতিক ব্যাপার। মানে আমি যখন নিজে শুনেছিলাম, আমি নিজে 5 মিনিটের জন্য কোনো কথা বলতে পারি, আমি হাঁ করে তাকিয়েছিলাম। আরেকটা ইনসিডেন্ট যেটা অতটা ভয়ঙ্কর না, কিন্তু উনি ফেস করেছেন। প্রায় রাতে উনি যখন খাটে শুয়ে থাকতেন, রাতের বেলা প্রায় 11টা, 11:30 কি 12টা বাজে, উনি শুনতেন
খাটের তলা থেকে ওনার নাম ধরে কোনো একজন মহিলা ওনাকে ডাকছেন। এটা ভয়ানক বলছো? জাস্ট ইম্যাজিন, না ভয়ানক নয় কেন বলছি, কেননা এর আগে যেটা হয়েছিল সেটা তো টোটালি ভিজুয়াল ছিল, বাট এটা রিলেটিভলি অতটা নয়। কিন্তু জাস্ট ইম্যাজিন তুমি রাতের বেলা কোনো একটা খাটে শুয়ে আছো, তোমার নিচে, খাটের নিচে থেকে কেউ একজন ডাকছে তোমাকে, তোমার নাম ধরে, যে কৌস্তভ বলে ডাকছে, কেমন লাগবে? এবার অবশ্যই একটা মহিলা যখন এরকম জিনিস ফেস করেন, বিশেষ করে তো উনি বয়স্ক, তো এটা ওনার জন্য খুব প্রচণ্ড পরিমাণে টেরিফিক ছিল। এরপর সেই কেয়ারটেকার, একজন মহিলা কেয়ারটেকার, ওনার ডেসক্রিপশান বলছি। উনি বলছেন যে একদিন আমি রান্নাঘরে কিছু কাজ করছিলাম, করার সময় পেছনের যে দরজাটা, আমার কিছুক্ষণের জন্য মনে হলো সেই দরজা পেছন থেকে কেউ আমাকে উঁকি মেরে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা। এবং এটা নয় যে তার মুখ পোড়া, এরকম কিছু না, উনি মানে ওনার মনে হচ্ছে পেছন থেকে কেউ একজন তাকিয়ে আছে। উনি বারবার ঘুরছেন, বলছেন যে অন্তত 5 থেকে 7 বার আমি সেখানে গিয়ে দেখলাম যে কেউ আদেও সেখানে আছে কি না, কিন্তু সেখানে ওরকম কেউই ছিল না। বলা বাহুল্য, যে মানুষটি বা যে এন্টিটি বলতে পারি সেখানে ছিল, সে প্রচণ্ড পরিমাণে লম্বা, অনেকটা লম্বা। ওকে, এবং আরেকটা জিনিস ওনার সঙ্গে যেটা ঘটে, এই ইনসিডেন্টগুলো একবার বলছি দাদা, কিন্তু জাস্ট ইম্যাজিন তুমি একটা বাড়িতে আছো, সেখানে এরম সেম ইনসিডেন্ট রোজ হচ্ছে, বারবার হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে রাতের বেলায়। ওকে, উনি ফোনেতে কথা বলছেন বারান্দায় গিয়ে, উনি বলছেন আমি আমার পেরিফেরাল ভিশন, এবারে বাঁ দিকে উনি দেখছেন অনেকটা দূরে একজন মহিলা এভাবে ঘাটটা বেঁকিয়ে হেসে ওনার দিকে তাকিয়ে আছে, এবং সিরিয়াসলি, হ্যাঁ, এবং তার মুখটা পুরো পোড়া, তার শরীরটা পুরো পোড়া, এক্স্যাক্টলি যেভাবে সেই বয়স্ক মহিলাটি এক্সপ্লেন করলেন। জাস্ট ইম্যাজিন। এবং তিনি যখন বাঁদিকে যখন তাকালেন, এবারে সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে তিনি সেখানে দেখতে পেলেন, সেই মহিলাটিকে দেখতে পেলেন, তিনি এভাবে ঘাটটা বেঁকিয়ে এভাবে হাসছেন, এবং যেই এদিকে তাকালেন সেই কেয়ারটেকারটি, তিনি হেসে হেসে আরেকটা দরজা দিয়ে বেরিয়ে গেলেন। এটা দেখার পরে সেই কেয়ারটেকার আর নিতে পারেনি, এটা বারবার হচ্ছিল ওনার সঙ্গে। ওকে, ওই কারণে ওনারা সবাই আসেন আমার মামার কাছে, এবং আরও অনেক ইনসিডেন্ট বলেন, যেরকম বাথরুমে বারবার নকিংয়ের সাউন্ড, ওনারা ঘুমোচ্ছেন সেই সময় কেউ যেন ওনাদের যে রান্নাঘর সেখানে হয়তো পুরো বাসন পড়ে গেল, এরকম আওয়াজ পাচ্ছেন উনি। ওকে, এইরকম ধরনের বিভিন্ন ধরনের ইনসিডেন্ট হতে থাকে। এবং মামা এটা শোনার পরে মামা বলেন যে আমি প্রথমে আপনাদের বাড়িটা একটু দেখতে চাই, যে কীরম বাড়ি, বা সেই যে বন্ধ ঘরটা, তার আশেপাশের যে অরাটা, সেটাকে আমি একটু নিজে ফিল করতে চাই। তো একদিন ফিক্স করা হয় যে আমার মামা সেখানে যাবে এবং গিয়ে সেই বাড়িটা পুরোপুরিভাবে উপলব্ধি করবে একবার। প্রায় 3 থেকে 4 দিন পরে আমার মামা এবং আরও তার 2 জন সতীর্থ বলা যেতে পারে, তারা 3 জন মিলে সেই বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। সমস্যাটা এটাই হয় যে যেদিন তারা ফিক্স করেছিল সেই বাড়িতে তারা যাবে, সেই দিনই 3 জনের একসঙ্গে শরীর খারাপ হয়ে যায়। একসাথে শরীর খারাপ হয়ে যায়। সব থেকে যেটা মানে মিস্টিরিয়াস ব্যাপার, শরীর খারাপ বলতে কীরকম, একজনের মাথা ধরছে, একজনের পেট খারাপ, আরেকজন মানে তার কি হচ্ছে সে নিজে বুঝতে পারছে না, কিন্তু মানে তার গা গোলাচ্ছে, এরকম টাইপের প্রবলেম হতে থাকে, বমি, তারপর অনেক কিছু ওনাদের সঙ্গে হয়। সেই দিনটা ক্যান্সেল করা হলো, প্রথম দিনটা। দ্বিতীয় দিন যেদিন তারা যাবে, সেদিন তারা নিজেদের গাড়িতে উঠে পড়েছেন, সব নর্মাল, একদম নর্মাল। সেই গাড়িটা যখন রাস্তা দিয়ে যাচ্ছে, প্রথম কথা জ্যাম, দ্বিতীয় কথা বিভিন্ন অ্যাক্সিডেন্টের মুখ থেকে তারা বাঁচে, বিভিন্ন বড় বড় অ্যাক্সিডেন্ট, যেরকম বড় একটা বাস এসে ওনাদের গাড়িকে অলমোস্ট মানে মেরে দেবে, এরকম ব্যাপার। আচ্ছা, এরকম বারবার হতে থাকে, লাইক 4 to 5 টাইমস বারবার হয়। ওকে, এবং জিনিসটা এতবার হয় সেই পথের মধ্যে যে তারা ভেবে নেয় যে তারা আর যাবে না সেই দিনে, হয়তো সেই দিনটা উচিত নয় যাওয়া, কিন্তু ওই যে একবার ঠিক করে নিয়েছিল, ওরা গেলই সেই বাড়িতে। এবং সেই বাড়িতে যখন তারা প্রবেশ করবে, আমার মামার 2 জন সঙ্গী পেছনে আছেন, আমার মামা সামনে দাঁড়িয়ে আছে। ওনার পা থেকে 5 থেকে 7 সেন্টিমিটার দূরে একটা বড় বার বা একটা যে টালি বা কি বলতে পারি, একটা বার যেটা চাই, হ্যাঁ, ওটা ওনার পায়ের সামনে পড়ে। এবং মানে আমার মামা যেটা বলছেন যে সেটা যদি তার পায়ে পড়তো, রীতিমতো তার পা আর সেখানে আস্ত থাকতো না,
রীতিমতো তার পা সেখানে মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, এরকম ব্যাপার। এবং একটা খুব বড় ফাঁড়া বলতে পারি আমি সেটা তার। যাই হোক, তা তিনি সেই বাড়িতে প্রবেশ করেন এবং করার পরে সেই বয়স্ক মহিলাটি এবং তার স্বামী এবং সেই মুহূর্তে তার নিজের সেই মেয়েও ছিল এবং সেই কেয়ারটেকারও ছিল সেখানে। সব কিছু তারা ডিসকাস করে, সব কিছু এই বিষয়ে আরও কথা বলে। এবং তখন আমার মামা সেই বয়স্ক মহিলাটিকে জিজ্ঞেস করেন যে ওই বন্ধ ঘরের হিস্ট্রিটা কী। তখন সেই বয়স্ক মহিলাটি বলেন যে প্রায় 30 থেকে 40 বছর বা 20 থেকে 30 বছর যেটাই বলো, বহুদিন ধরে সেই ঘরটা আজ অবধি আমরা খুলিনি। শুধু একবার পুরোপুরিও খোলা হয়নি, শুধু একবার কিছু মাস আগে আমার এক রিলেটিভ এসেছিল, সে সেই ঘরটা খোলার কথা বলে এবং সেই ঘরটাকে সে খোলে। দাদা বিশ্বাস করবে না, সে যখন সেই ঘরটা খোলে, সেই ঘরটা থেকে সে যখন এভাবে মানে উঁকি মেরে তাকায় সেই ঘরেতে, পুরোটা খোলেও নি, সেই ভেতরে একটা মহিলাকে, মানে সেই মহিলাটি ওনার দিকে এইভাবে তাকিয়ে আছে, ওনার ফেসটা পুরো যেটা এত বছর খোলা হয়নি। হ্যাঁ, সেই ঘর থেকে ভেতর থেকে ওরকম একটা মহিলা ওনার দিকে তাকিয়ে আছে। এবং সেই রিলেটিভ প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যান, সঙ্গে সঙ্গে সেই ঘরটি বন্ধ করে ওনাদেরকে সেই সব কথাগুলো জানান। এবার বুঝতেই পারছো তুমি যে দুজনে রিলেট করতে পারছে যে কি হয়েছে। সেই দিনই উনি এসেছিলেন দুপুরবেলা, সন্ধেবেলা উনি ওনার বাড়িতে যান, আর সেই দিনই স্ট্রোকের কারণে ওনার মৃত্যু হয় বাড়িতে, জাস্ট খোলার জন্য। ওকে, এবারে এটুকু ক্লিয়ার হয়ে গেল সেই ঘরের মধ্যে এমন কিছু একটা ছিল যেটা মানে একেবারেই কিন্তু কোনো সাধারণ জিনিস নয়, এটুকু ক্লিয়ার। এবার যে সেই দিন তো আমার মামারা ডিসকাশনের জন্য গিয়েছিল, তাই সেই ঘরটা খোলা হয়নি, কিন্তু রিচুয়ালসের জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন বা যা যা জিনিস, সেইগুলো আমার মামা তাদের বলে, ইভেন তারা জোগাড় করেও রাখে এবং তাদেরকে বলে আমার একটু লেট হবে, এক থেকে 1.5 সপ্তাহ পরে, এক থেকে 1.5 সপ্তাহ বাদে আমি আসব এবং এই দুজনকে নিয়েই আসব এবং এসে ওই ঘরটা এবং সারা বাড়িতে যা যা রিচুয়াল করা আমি কিন্তু সেইগুলো করব। ওকে, এবং সেই মহিলাকে এটাও বলেন যে আমাকে কিন্তু সেই ঘরটি খুলতে হবে, যদি সব কিছু আমাকে রিজলভ করতে হয় তাহলে তো আমাকে মেন প্রবলেমে হাত দিতেই হবে, এছাড়া তো কোনো উপায় নেই। তো আমার মামা তখন এই কথাটি যখন ফিক্স করে সেই বাড়ি থেকে বেরোবেন বলে চিন্তা করেছেন, সবে উঠেছেন, তখন তিনি লক্ষ্য করছেন ওনার ডান সাইডে যে দরজাটা ছিল, মানে আমার মামা যেখানে বসেছিলেন ওনার ডান সাইডে যে দরজাটা ছিল, সেই দরজার পাশ থেকে কেউ একজন পুরো মুখটাকে এভাবে হরাইজন্টাল করে ওনার দিকে তাকিয়ে আছে, মানে এভাবে মুখটাকে বেঁকিয়ে। এটা উনি স্পষ্ট দেখেন এবং সেটা একটা মহিলা ছিল, তার মুখটা ওই সেম পুরোপুরি পোড়া। এবার এই যে ইনসিডেন্টটা, এটা যখন আমার মামা দেখে, মামা কিন্তু অন স্পট কাউকে কোনো কথা বলেনি, কেননা মামা বুঝতে পেরেছিলেন যে আলটিমেটলি কী ঘটছে সেখানে। যাই হোক, প্রায় 1.5 সপ্তাহ কেটে যায় এবং সবথেকে বেশি আজব যে ব্যাপারটা, আমার মামা যখন তাদেরকে ফোন করে যে আজকে আমি আপনাদের বাড়িতে যাচ্ছি, একজনও কেউ ওনার কল রিসিভ করেনি, একজনও কেউ করেনি। এটা সবথেকে বেশি মানে আজব যে ব্যাপারটা। ওকে, এবারে যাই হোক, এবার তিনি যখন বেরোবেন বলে চিন্তা করেছেন, উনি পাঞ্জাবি যে যে জিনিসগুলো পরেছে এবং যা যা জিনিসগুলো নেওয়ার নিয়েছেন, সেদিন কোনো শরীর খারাপ নেই ওনার। নিয়ে আসার সময় উনি যখন গাড়িতে আসছেন, ওনার গাড়ির টায়ারে প্রবলেম হয়ে গেল, টায়ার পাংচার হয়ে গেল। তারপরে রাস্তায় অন্তত বিশ্বাস করবে না দাদা, 7 থেকে 8 বার গাড়িটা খারাপ হয়ে গেল। ওকে, কেননা আমার মামা যেখানে থাকেন সেখান থেকে নর্থ ক্যালকাটার ডিস্টেন্স অনেকটা বেশি। ওকে, এবার সেখানে যাওয়ার জন্য অনেকটা সময় লাগবে, তার গাড়িটা বারবার খারাপ হয়ে গেল, খারাপ হচ্ছিল। এবারে এসকেলেটার জানো তুমি, যেখান থেকে সিঁড়ি যেটা হয়, উনি তখন ওখান দিয়ে যাচ্ছেন, উনি যে পাঞ্জাবিটা পরেছিলেন সেই পাঞ্জাবিটা ওনার হাঁটু অবধিও ছিল না। ওকে, কিভাবে জানি না দাদা, কি লজিক তুমি দিতে পারবে, সেই পাঞ্জাবিটা সেই এসকেলেটারে আটকে গেল, গিয়ে ছিঁড়ে গেল কিছুটা পোর্শন। এবং মানে সেটা যে কীরকম আজব একটা ব্যাপার, সেটা এর এক্সপ্লেনেশন আমার মামাও দিতে পারেনি, অ্যান্ড আমাকে যখন আমার মামা এই ঘটনাটা বলে অবশ্যই আমি দিতে পারিনি। এরপর আরও ওনাদের সঙ্গে আরও জিনিসপত্র ঘটেন যেগুলো খুবই আজব, আনন্যাচারাল। যেরকম প্রথম কথা, যেটা ন্যাচারাল, উনি জ্যাম ট্যাম এগুলো তো উনি ফেস করছিলেনই, কিন্তু রাস্তাঘাটে
ওনাদের খিদে পায় এবং ওনারা একটা রেস্টুরেন্টে ঢুকে সেখানে যেরকম সাধারণ ভাত ডাল ওনারা খান। কিন্তু দাদা আমাকে একটা কথা বলো, একটা বাঙালি ফ্যামিলির একটা ছেলে যার বয়স নিয়ারলি 35 to 40, খুব বেশি নয়, সেই ছেলেটা যদি সাধারণ ভাত ডাল একটু মাছ খায় 5 থেকে 7 মিনিটের মধ্যে কি তার বমি হতে পারে? একদমই না। এটা কি কোনোভাবে সম্ভব না। ওনাদের 3 জনেরই একসঙ্গে বমি হতে আরম্ভ করে দিল। মানে রীতিমতো তারা সেই রেস্টুরেন্টটা ছেড়ে যেতে পারছিলেন না, এরকম ব্যাপার। মানে মনে হচ্ছিল যেন তারা যদি সেই রেস্টুরেন্টটা ছেড়ে আবার সেই উদ্দেশ্যে আর কি যায়, তাহলে হয়তো আরও কিছু বড় প্রবলেমস আসতে পারে। এবং সেই রেস্টুরেন্ট থেকে যখন তারা বেরিয়ে তারা আসছে, রাস্তায় আবার আরেকবার ওরম বড় একটা লরি অলমোস্ট তাদের পিছিয়ে দিত, এরম ব্যাপার। মানে তারা বাঁ দিক থেকে বারবার বাধা পাচ্ছে, এরমভাবে যাচ্ছে গাড়িটা, আর ডান দিক থেকে মানে একটু এদিক ওদিক হলে মেরে দিত, এরকম ব্যাপার। খুব বাজে মতো অ্যাক্সিডেন্ট হতে পারতো। ওকে, যাই হোক, সেই বাড়িতে গিয়ে তারা পৌঁছয় এবং সেই বাড়িতে প্রবেশ করে। সেই সময় কোনো সমস্যা হয়নি, ঠিক আছে। কিন্তু যেটা সব থেকে বেশি আজব ব্যাপার সেই দিন যেটা হচ্ছিল, আমার মামা শুধু একা একজন যে নূপুরের শব্দ পাচ্ছিলেন সারা বাড়ি, নূপুরের শব্দ পাচ্ছিলেন। এবং এটা খুব মানে আজব ব্যাপার, আউট অফ না, কেননা সেই বাড়িতে সেই মুহূর্তে কিন্তু কেউ নূপুর পড়তো না। ওকে, মামা এই কারণে জিনিসটাকে ইগনোর করে, কেননা উনি বুঝতে পারেন যে সামথিং ইজ নট ওকে। কিছুই ওকে না, কি বলবো। এবারে তখন উনি সেই রুমে যান, অন্য রুমে যেখানে ডিসকাশন হয়েছিল, সেই রুমে গিয়ে যে মহিলাটি, সেই ভদ্রলোকটি, কেয়ারটেকার, 3 জনকে বলেন যে আপনাদেরকে কিন্তু এই রিচুয়ালের সামনে বসতে হবে, আপনারা এই সময় কোথাও যেতে পারবেন না, অ্যান্ড যদি কারোর ওয়াশরুমে যেতে লাগে আগে চলে যান, সেই মুহূর্তে কিন্তু আপনারা উঠতে পারবেন না, এরম ব্যাপার। ওকে, এবার সব থেকে আজব ব্যাপার হচ্ছে যে ভদ্রলোকটি এবং যে বয়স্ক মহিলাটি, ওনাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু সেই কেয়ারটেকার বিভিন্ন ধরনের রিজন দেখাচ্ছে, বিভিন্ন ধরনের রিজন। যেরকম মাঝে মাঝে উনি ওয়াশরুমে যাবে বলছেন, কখনো বলছেন যে না একটু গিয়ে রান্নাটা চাপিয়ে আসি, এরকম এই কারণে লেট করলে হবে না, আমি এসব মানি না, এসব জিনিসে করে এতে কিছু হবে না, এরকম টাইপের এক্সপ্রেশন উনি দেখাচ্ছেন। যাই হোক, ওনাকে যা হোক করে সেখানে বসানো হয়, অ্যান্ড সেই রিচুয়ালটা তখন চলছে। দাদা, ধরে নাও তুমি এখানে বসে আছো, তুমি পডকাস্টটা শ্যুট করছো, বা যারা ভিউয়ার্স তাদেরকেও আমি বলতে চাই, ধরে নিন আপনাদের যেখানে আপনারা বসে বা দাঁড়িয়ে এই ঘটনাটা শুনছেন, জাস্ট ইম্যাজিন যে আপনার সামনে, বা তোমার দাদা, আমি তোমাকে বলছি, তোমার সামনে এমন কোনো লোক আছে যে মারা গেছে, তুমি ফর এক্সাম্পল বলো, মানে তোমার দাদু বা ঠাকুমা, কেউ, সাপোজ তোমার দাদু আমি বলছি, এই ঘরটা থেকে, মানে এই স্টুডিওর গেটটা থেকে যদি ঢোকে এই ঘটনাটা বলার সময়, কেমন লাগবে? কিছু বলার পাচ্ছি না, কিছু বলার মতো শব্দই তুমি পাবে না। ওকে, সেই বয়স্ক মহিলাটি বলছেন যে আপনি এক্ষুনি এই রিচুয়ালটা বন্ধ করুন। বয়স্ক মহিলাটি বলছেন কেন? আমার মামা যখন জিজ্ঞেস করছে কি হলো, বলছে যে আমার বাবা ওখানে দাঁড়িয়ে আছে, আমার বাবা আমাকে বলছে এক্ষুনি আমার কাছে আসতে, মানে ওনার কাছে আমাকে যেতে। আচ্ছা, এরকম উনি দেখছেন গেটের সামনে। ওকে, এবারে ব্যাপারটা কি হয় না, তখন আমার মামা বুঝতে পারে যে সামথিং ইজ রং, অ্যান্ড ওনাকে বলে যে আপনি ওদিকে ফোকাস করবেন না। ঠিক আছে, কিছুক্ষণ বাদে, ওকে, অলমোস্ট 40 to 45 মিনিটস দাদা কেটে গেছে। ওকে, তারপরে উনি বলছেন, মানে ভদ্রলোকটি, উনি আমার মামাকে বলছেন যে দাদা প্লিজ এটা বন্ধ করুন, আমার কিন্তু এবারে ভয় লাগছে। তো আমার মামা বলে যে কেন, আপনার এবার কি হলো? উনি বলছেন যে আমাদের না ওই যে গেটটা, ওই গেটের পাশ থেকে না একজন কেউ দেখছে আমাকে বারবার, এবং ডেকে না সেই বাচ্চাদের যেমন ডাকে ওইভাবে না এভাবে ডাকছে আমাকে, এবং তাকে না সেই মহিলাটার মতো দেখতে। এবং তখন আমার মামা বলে কার মতো দেখতে? তখন বলে সেই যে পোড়া মুখ, পোড়া শরীর, সেই মহিলাটার মতো দেখতে। আচ্ছা, এবার আমার মামা তখন একটা কাজ করে কি, একটা গন্ডি কাটা হয় জানো তো, মানে যেটা সেফ একটা বাউন্ডারির মতো বানানো হয়, সেটা আমার মামা বানিয়ে দেয়। ইভেন নিজেও বসে এবং তার সঙ্গে যারা দুজন তাদেরকে নিয়ে সেই গন্ডিতে তারা বসে যায় যাতে জিনিসটা সেফলি হয়। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সেই মহিলাটি তখন লক্ষ্য করছেন এবং সেই ভদ্রলোকটি দুজনেই লক্ষ্য করছেন যে যাদেরকে এতক্ষণ ওনারা গেটে দেখতে পাচ্ছেন তারা কিছুটা দূরে চলে গেছে, কিছুটা দূরে চলে গেছে, কিন্তু তখনও তারা ডেকে যাচ্ছে। এবং এখন আর 1-2 নেই, আরও অনেকে যারা ওনাদের পূর্বপুরুষ যারা মারা গেছে তারা সেখানে দাঁড়িয়ে তাদেরকে ডেকে যাচ্ছে।
এটা আমার মামাকে বলে। আমার মামা বলে যে আপনারা প্লিজ ওই দিকে তাকাবেন না, আমি যে কাজটা করছি দরকার পড়লে আপনারা চোখ বন্ধ করে নিন, করে এতে ফোকাস করুন, একদম চুপচাপ হয়ে যান। যাই হোক, সেখানে প্রায় দাদা 1-1.5 ঘন্টা লেগে যায় সেখানে যে ইনিশিয়াল রিচুয়ালটা। ওকে, তারপরে আমার মামা বলে এবারে সেই সময়টা এসছে যখন আমাকে ওই ঘরে যেতে হবে, সেই বন্ধ ঘরে। ওকে, এবং সেই মুহূর্তে আমার মামা এবং একজন সাথীকে নিয়ে সেই ঘরে যাওয়ার জন্যে রেডি হচ্ছে। তখন সেই বয়স্ক মহিলাটি বলছেন যে দেখো বাবা, তুমি তোমার ছেলের বয়সী, দয়া করে ওই ঘরে যেও না, তোমার প্রাণহানি হতে পারে। যেহেতু ওই ঘরে যারা ওই ঘরটা খোলার চেষ্টা করেছে পরবর্তীকালে কেউ বাঁচেনি এবং তাদের সবারই মৃত্যু খুব মিস্টিরিয়াস ছিল। আমি জানি, আমি তোমার কাছে গিয়েছিলাম হেল্পের জন্যে, কিন্তু আমি চোখের সামনে এরকম কাউকে মরে যেতে দেখতে পাচ্ছি না। আমার মামা তখন তাকে একটা জিনিস প্রমিস করে যে দেখুন, প্রবলেম যখন আমি ফেস করব তবেই তার কিন্তু সলিউশন আমি বার করতে পারবো, এর জন্যে আমি প্রাণ দিয়ে হলেও আমাকে লড়তে হবে, কিছু করার নেই, আমার কোনো সেকেন্ড চয়েস নেই। যাই হোক, তো একজন তার সাথী সেই ঘরে ছিল এবং আমার মামা এবং আরেকজন সে দুজনে মিলে সেই ঘরে যাওয়ার জন্যে রওনা দেয়। যখন তারা সেই ঘরের সামনে আসে, সেই ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। মানে লিটারালি একটা বয়স্ক মহিলা বা একটা সাধারণ বয়সের একজন মহিলা কাঁদছে ভেতর থেকে ঘরের। দাদা, তোমার কি জেনুইনলি মনে হয় ওটা কোনো স্বাভাবিক ব্যাপার? যে ঘরটাতে 30 থেকে 40 বছর যে ঘরটা বন্ধ, সেই ঘরটাকে খোলা হয়নি, একজন খোলা হয়েছিল কিন্তু কেউ প্রবেশ করেনি বা কেউ বেরোয়নি। সেই ঘরটার ভেতর থেকে মানে প্রচণ্ড জোরে তীব্র পরিমাণে চিৎকারের আওয়াজ আসবে, এটা কোনো সম্ভব কোনোভাবে ন্যাচারালি? এটা তো একেবারেই সম্ভব নয়। মানে আমার মামা এবং সেই দুজনেই শুনেছে, এবং যে দুজন গিয়েছিল দুজনেই সেখানে শুনতে পেয়েছে। এবং তারা যখন সেই ঘরটা খোলে, প্রথম যে জিনিসটা, একটা বিশ্রী গন্ধ তারা পায়। আচ্ছা, মানে বিশ্রী গন্ধ, একটা পোড়া বিচ্ছিরি একটা গন্ধ, পোড়াও বলা যায় না, বুঝতে পারছো, মানুষ পচার মতো যেরকম গন্ধ হয় না, একটা খুব বিচ্ছিরি একটা গন্ধ ওনারা পান। এবং তারা যখন সেই ঘরে প্রবেশ করে, অবশ্যই সেখানে কোনো লাইট বা কিছু ছিল না, যেহেতু বহু বছর ধরে সেই ঘরটা বন্ধ। একটু ঘরটার ডেসক্রিপশন আমাকে দিতে হবে। ঘরটা কীরকম না, তুমি প্রবেশ করলে কিছুটা দূরে, অনেক বড় ঘর, কিছুটা দূরে বাঁদিকে একটা বেড আছে, অনেক পুরনো দিনের বেড যেরকম হতো, খাট যেটা বলা যেতে পারে। ওনারা যে গেট থেকে প্রবেশ করছেন তার কিছুটা দূরে একটা সাইডে আলমারি, এবং সেই আলমারিটা কিন্তু দাদা আজকালকার দিনের এরকম আলমারি না, অনেক পুরনো আলমারি। ওকে, সব কিছু নর্মাল মনে হচ্ছিল যতক্ষণ না সেখানে প্রপারলি লাইট মেরে দেখা হয়েছে। আচ্ছা, একটা হালকা যে ফ্ল্যাশ লাইট সেটা নিচের দিকে ছিল, সেই ভিশনের তারা এই ঘরটা ওরকম দেখতে পায়। তখনও অবধি জিনিসটা কিন্তু দাদা নর্মাল ছিল, তখনও অবধি ওনারা সেই ঘরের ডান দিকে কিছু দেখেননি। ওকে, ডান দিকে তখনও অবধি ওনারা কিচ্ছু দেখেননি। আচ্ছা, আমার মামা তার যে আরেকজন সঙ্গী তাকে বলে যে তুই একটা কাজ কর, তুই এই জায়গাটা পরিষ্কার কর, সামনের দিকটা, আমি একটু ঘরটা দেখি। ওকে, সেই সময়তে আমার মামা নিজের ফ্ল্যাশ লাইটটা অন করে চারদিকটা দেখছেন। ডেসক্রিপশনটা দিচ্ছি দাদা, ঘরটা না পুরো কালো ঘর, পুরো কালো একদম, যেন মনে হচ্ছে ওখানে পোড়ানো হয়েছে কাউকে, মানে পুরো আগুন জ্বলে গেছে এরকম মনে হচ্ছে। এরমভাবে উনি ফ্ল্যাশ লাইটটা নিয়ে ঘুরতে ঘুরতে ঘরের ডান দিকে তখনও অবধি উনি যাননি, মিডিলের দিকে আছেন, বুঝতে পারছো? ডান দিকে ফ্ল্যাশ লাইটটা হালকা মেরেছেন, উনি দেখতে পাচ্ছেন সেখানে একজন মহিলা এক কোণায় বসে আছে, এবং যে বসে আছে তাকে সেই কেয়ারটেকারের মতো দেখতে। কি বলছো ভাই? অ্যান্ড সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে, প্রথমে তো উনি নর্মালি বসেছিলেন, কিন্তু যখন আমার মামা তাকে ডাকে তার নাম নিয়ে, যেহেতু প্রথমে তার মনে হয়েছিল যে সেই কেয়ারটেকার না হলেও একটা কোনো এন্টিটি, যাই হোক সেই কেয়ারটেকারের নাম নিয়ে যখন সে ডাকে, কোনো রিপ্লাই আসে না প্রথমে। কিন্তু তারপরে দাদা মানে সামনে পেছনে মশান জানো ওরকম করে এভাবে দুলছেন। আচ্ছা, এইভাবে সেই মহিলাটি সেখানে দুলছেন, উনি দেখতে পান। আমার মামা তো এই ধরনের কেসের জন্য রেডি ছিলেন, ইভেন উনি জানতেন যে এরকমই কিছু একটা ঘটবে সেখানে। ওকে, অ্যান্ড যাই হোক সেখানে কিছু করার নেই, তো সেখানে যজ্ঞটা শুরু করা হয়। যেহেতু ঘরটা অনেক বড়, তাই কিছুটা ডিস্টেন্স বা প্রায় অনেকটাই ডিস্টেন্স বলতে পারি, সেখানে সেই যজ্ঞটা স্টার্ট হয়। অ্যান্ড যজ্ঞটা যখন স্টার্ট হয়, যখন সেইখানে
প্রচণ্ড পরিমাণে আগুন জ্বলছে। তখন সেই যে মহিলাটি বলেন, এখনো সময় আছে, চলে যা, না হলে মারা পড়বি। এই ধরনের হুঙ্কার তারা পায়। আমি এখানে যেভাবে এক্সপ্লেন করছি জিনিসটা কিন্তু এতটা সিম্পল ছিল না। ওকে, যাই হোক, তারা কিন্তু যজ্ঞটা বজায় রাখে এবং যজ্ঞটা যখন চলছে প্রায় 30 থেকে 40 মিনিট কেটে গেছে। দাদা, আগুন জ্বললে পোড়ার গন্ধ পাবে তো, তুমি পাবে। এবার সেখানে তুমি এমন নিশ্চয়ই গন্ধ পাবে না যে মানে মানুষের চামড়া পুড়ে যাওয়ার গন্ধ নিশ্চয়ই পাবে না, এটা তো সম্ভব না, এটা একদমই সম্ভব না। সেই যজ্ঞের আগুন থেকে, এটা কিভাবে সম্ভব জানি না, সেই যজ্ঞের আগুন থেকে মানুষের চামড়া পুড়ে যাওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে। সাংঘাতিক ব্যাপার ভাই, সাংঘাতিক ব্যাপার। আর জিনিসটা এতটা তীব্র, এতটা ভয়ঙ্কর একটা ব্যাপার যে আমার মামা এবং যে তার সঙ্গে আরেকজন যে গিয়েছিল তারা সহ্য করতে পারেনি। একটা টাইমের পরে তারা বেরিয়ে আসে সেই ঘরটা এবং ঘরটাকে লক করে দেয়। আচ্ছা, যখনই লক করে ভেতর থেকে আবার একজনের চিৎকারের শব্দ পাওয়া যাচ্ছে। আর সব থেকে ভয়ঙ্কর কি জানো দাদা, ওনারা যখন সেই ঘর থেকে বেরোয়, ওনাদের পেছনে না সিঁড়ি ছিল। সেই সিঁড়িতে ওনার যে আরেকজন সঙ্গী, সেই সিঁড়িতে সেই সঙ্গী পেছনের দিকে যেই তাকিয়েছেন, উনি দেখতে পাচ্ছেন যে সেখানে আর একজন মহিলা দাঁড়িয়ে আছে। সে আবার বেঁটে, হালকা একটু বেঁটে, তারও শরীর পোড়া, এবং সে মানে দাদা, আজকে একটা বাচ্চা ছেলেকে তুমি যদি ডাকো, কিভাবে ডাকবে? বাবু আসো, এভাবে বলে ডাকবে। সে লিটারালি সেই তার আমার মামার সঙ্গীকে সেইভাবে ডাকছে। আমার মামা সেটা না দেখতে পাচ্ছে না শুনতে পাচ্ছে, তার সঙ্গী একমাত্র দেখতে পাচ্ছে। জাস্ট ইম্যাজিন এই জিনিসটা, মানে যারা ভিজুয়ালাইজ করছে দর্শকরা, তারা নিজেরা বুঝতে পারবে যে কি লেভেলে হন্টিং ব্যাপারটা, তাই না? যাই হোক, তারা আবার সেই ঘরটা খোলে। দাদা, এই স্টুডিওর ভেতর যদি কেউ চিৎকার করে, ধরে নাও তুমি এই স্টুডিওর বাইরে থেকে শুনছো যে ভেতর থেকে কেউ একজন চিৎকার করছে। ওকে, তুমি স্টুডিওটা খুললে, ভেতরে কেউ নেই, সব কিছু নিস্তব্ধ, আচ্ছা, নর্মাল, একদম সাধারণ হয়ে গেল। তো আমার মামা যখন সেই ঘরের ভেতর প্রবেশ করে এবং করে দুজনে মিলেই সেই যজ্ঞটা আবার স্টার্ট করে। ওকে, এবং সব থেকে ভালো কথা হচ্ছে যে সেই মুহূর্তে, সেই টাইমে কোনো সমস্যা হয়নি। কিন্তু একটাই সমস্যা, ওনারা যখন করছেন সেই ঘরের ডান দিকে দেওয়ালে যে তাকগুলো হয় না দাদা, তাক হয় জানো তো, প্রত্যেকটা তাক একসঙ্গে ভেঙে পড়ে গেল। কি বলছো? প্রত্যেকটা তাক একসঙ্গে ভেঙে পড়ে গেল। অ্যান্ড সেগুলো কিন্তু আজকালকার দিনের ওরকম মানে ছোটোখাটো তাক না, বড় বড় তাক। ভাবো, এইখানে ধরে নাও যজ্ঞটা হচ্ছে, ওখানে তাকটা ভেঙে পড়ে গেল, একটা মানুষ স্বাভাবিক ব্যাপার, সে কেঁপে উঠবে, একদম নর্মাল ব্যাপার, রাইট? এই জিনিসটা হলো। এবার সঙ্গে সঙ্গে ওনারা যা হোক করে কমপ্লিট করেন। এবং সব থেকে আজব ব্যাপারটা হচ্ছে যে যতক্ষণ সেই যজ্ঞটা চলে ততক্ষণ সেই এন্টিটি, যার যে ওই কেয়ারটেকারের রূপটা নিয়েছিল, সে সেখানে বসে এইভাবে দুলছে। ওকে, এবার ফাইনালি যখন এটা শেষ হয়, মানে এক কথায় নিঃশ্বাস নেওয়ার সময় পায় এবার তারা, অ্যান্ড নেওয়ার পরে দুজনে মিলে সব কিছু গুছিয়ে তখনও সেই এন্টিটি কিন্তু বসে আছে ওখানে। জাস্ট ইমাজিন, আমি এখানে গল্প বলছি, এখানে আমরা গোছাচ্ছি, আর ওখানে সেই এন্টিটি বসে আছে। ওকে, তারা সবাই গেট থেকে বেরোচ্ছে। দাদা, বলে রাখি, সেই ঘরের জানালাটা বন্ধ, সেই ঘরের জানালাটা কিন্তু খোলা হয়নি। ওকে, এবার একটা দমকা হাওয়া, বিশাল জোর একটা হাওয়া যদি আসে, কি করে আসতে পারে কি? এটা কোনো লজিক্যালভাবে আসবে না। এমন একটা ধাক্কা আসে, ওনারা দুজনে গেটের বাইরে ছিটকে পড়ে যান। দুজনেই কিন্তু মানে অ্যারাউন্ড অন অ্যান অ্যাপ্রক্স 35 থেকে 40 ইয়ার্স ওনাদের এজ। ওনারা ছিটকে পড়েন এবং দরজার কিছুটা পোর্শন ভেঙে বেরিয়ে যায় বাইরের দিকে, এরম হয়। অ্যান্ড ফাইনালি যা হোক করে ওনারা উঠে দাঁড়ান এবং দাঁড়িয়ে সেই কাপড় যা জিনিসপত্র রিচুয়ালসের, অত এক্সপ্লেন করছি না, করেন এবং ওনারা ওই ঘরে যান দৌড়ে। ওনারা গিয়ে দেখেন যে সেই ভদ্রলোক, সেই ভদ্র মহিলা, সেই কেয়ারটেকার সেখানে ছিলেন না শুধু। ওকে, ওনার যে মেয়ে, যার কথা আমি বলছিলাম, মানে ওনার নিজের মেয়ে, ভদ্র মহিলার নিজের মেয়ে, সে সবাই মানে 3 জনই সেখানে অজ্ঞান হয় এবং শুধুমাত্র সেই কেয়ারটেকার সেখানে নেই। ওকে, সেই গণ্ডির ভেতরে আর নেই সে। ওকে, এবারে সেই কেয়ারটেকারকে খোঁজার জন্য ওনারা দৌড়য় এদিক ওদিক, যে কোথায় গেল। আজব ব্যাপার হচ্ছে, সেই বাড়িতে ওনাকে আর পাওয়াই যায় না।
সেই কেয়ারটেকারকে পাওয়াই যায় না। ওকে, আচ্ছা, কিছুদিন যাই হোক, সেখানে সব কিছু ঠিকঠাক করে সবাইকে জাগিয়ে সব জল টল দিয়ে যখন সব নর্মাল হয়ে গেল, মোটামুটি 1-2 ঘন্টা লেগেছে আবার সব কিছু স্বাভাবিক হতে। যখন ওনারা বেরিয়ে আসবেন তখন সেই কেয়ারটেকার না গেটের যে মেন গেটটা, মানে বাড়ির যে মেন গেটটা, সেখান থেকে উঁকি মেরে দেখছে বাইরের দিক থেকে। তা তখন আমার মামা বলেন যে কী হলো, আপনি ওখানে কেন, কী হয়েছে আপনার? তখন বলছে যে ও চলে গেছে। কেয়ারটেকার ওইখান থেকে বলছে ও চলে গেছে মানে? আমার মামা তখন বলছে কে, কার কথা বলছেন? তখন বলছে ও যে এসেছিল। বলছে কোথায়, কেউ তো এখানে ছিল না, কার কথা বলছেন আপনি? আমরা তো এলাম এখানে। সেই মহিলা বলছে যে না ওই যে পোড়া মহিলাটা আমাকে ডেকে বাইরে নিয়ে গেল। আমি প্রথমে ওর অন্য মানে মূর্তিতে এসেছিল, আমার মেয়ের মূর্তিতে সে এসেছিল। আমি যেই বেরোলাম আমি দেখলাম সেই পোড়া মহিলাটা আমার পেছন করতে আরম্ভ করে দিল। যেই আমি সেই গণ্ডিটা পেরিয়ে বেরোলাম, ও কি চলে গেছে? তখন বলছে না, আর কোনো সমস্যা নেই, আপনি সেফ ফিল করতে পারেন, আপনি আসুন। তখন সেই কেয়ারটেকার আসে এবং মানে যেহেতু সে একদম মানে শকে চলে গিয়েছিল, মানে ব্যাপারটা কী হয় আরেকবার বলছি, ব্যাপারটা সেটা হচ্ছে যে সেই মুহূর্তে সে হয়তো সেই গণ্ডিতে ছিল। ওকে, অ্যান্ড উনি দেখেন যে সেম ওনার সঙ্গে হয় ওনার নিজের মেয়ে, মানে সেই কেয়ারটেকারের নিজের মেয়ে সেখানে বা সেই গেটের বাইরে দাঁড়িয়েছিল, এরকম উনি দেখেন, এবং সেই মেয়েটা তাকে ডাকছে। এবার ওনার এটা মাথায় ছিল না যে কোনো এনটিটি বা কিছু তার রূপ ধরে আসতে পারে। এবার সেখানে আমার মামাও ছিল না, শুধু একমাত্র একজন সঙ্গী ছিল, আমি আগেই বলেছিলাম, তা সেও অজ্ঞান হয়ে গিয়েছিল, সেটা আমি বললাম না। অ্যান্ড যখন উনি সেই গণ্ডিটা পেরিয়ে যান, বাইরে বেরোন, তখনই উনি দেখতে পারেন যে সেটা তার মেয়ে না, সেটা হচ্ছে সেই এনটিটি। ওকে, এবারে যাই হোক উনি চলে আসেন এবং সব কিছু স্বাভাবিক হয়। এটাই ছিল আমার মামার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। অ্যান্ড এর সঙ্গে অ্যাডিশনালি দাদা আমি এটা বলতে পারি যে আমার মামা যখন তার বাড়ি আসছিল, সে সেম ওরকম বিভিন্ন অ্যাক্সিডেন্ট, বিভিন্ন জিনিস ফেস করে। বাড়ি আসার পরে তিনি অলমোস্ট, যদি খুব ভুল না করি, 3 থেকে 5 দিন হসপিটালাইজ ছিলেন। কেন? আমার মামা যেদিন উনি ফেরার পরে ওনার পেটে মানে মারাত্মক পরিমাণে যন্ত্রণা হতে আরম্ভ করে দেয়, যেন মনে হচ্ছে ভেতরে কেউ কামড়াচ্ছে পেটটা, লিটারালি। তা ওনাকে হসপিটালাইজ করা হয় এবং মানে সব থেকে আজব ব্যাপার হচ্ছে পেটের মধ্যে কোনো সমস্যাই ছিল, কোনো কিছুই হয়নি, মানে কিছু পাইনি। কিন্তু আমার মামা বলছে যে ওই যে যন্ত্রণাটা হচ্ছিল না, ট্রাস্ট মি, আমি মরেও যেতে পারতাম, আমি ওটা নিতে পারছিলাম না, এরম লেভেলে। তখন ওনাকে হসপিটালাইজ করা হয় এবং ফার্দার কিছু হয়নি ভগবানের কৃপায়, অ্যান্ড হি ইজ সেফ নাও, সব কিছুই নর্মাল। ঘরটার স্টোরি কী ছিল? ঘরটার স্টোরি পরে যখন মানে সব কিছু যখন একটু স্বাভাবিক হয়ে যায়, সেই বয়স্ক মহিলাটাকে জিজ্ঞেস করা হয় এবং সেই ভদ্রলোককেও জিজ্ঞেস করা হয়, যেহেতু ওনার জানার কথা। তা উনি যেটা বলেন সেটা হচ্ছে যে বহু বছর আগে, অলমোস্ট ওই যেরকম বললাম 30 to 50 ইয়ার্সের রেঞ্জের মধ্যে, সেখানে বিভিন্নভাবে একটা মহিলাকে, একজন না বহু মহিলাকে নির্যাতন করা হতো, সেক্সুয়ালি হ্যারাস করা হতো। অ্যান্ড সব থেকে যেটা ডার্কেস্ট পার্ট, যেটা আমার নিজের বলতে খারাপ লাগছে, একটা মেয়ে চাইল্ড যখন জন্মগ্রহণ করে, ওকে, মানে মহিলা একজন যখন জন্মগ্রহণ করে, একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে, তখন সেই মুহূর্তে জিনিসটা মেয়ে হোক ছেলে হোক, আমাদের তো সেটাকে মানে কোনোভাবে ডিসক্রিমিনেট করাটা উচিত নয়। অ্যান্ড আমরা শুনেছি যে এই জিনিসগুলো কিন্তু আগেকার দিনে হতো। অ্যান্ড দেখো, ডিসক্রিমিনেশন লোকে 2-4টে কথা বললো, কথাটা আলাদা, কিন্তু তাকে যদি, সেই মাকে সেক্সুয়ালি হ্যারাস করা হয় বা তাকে যদি পুড়িয়ে মারা হয়, কেমন লাগবে? সেই পরিবারের সব থেকে আজব ব্যাপার। ওকে, অ্যান্ড আরও অনেক ব্যাপার ছিল যেগুলো বাইরের মহিলাদেরকে সেখানে এনে হ্যারাস করা হতো। আরও এরকম কেস উঠে এসেছিল যেগুলো ওনাদের ফ্যামিলি রিলেটেড, যেহেতু সেই ফ্যামিলিটা খুব পুরনো এবং প্রেস্টিজিয়াস ফ্যামিলি যাকে বলা হয়, তাই জিনিসটা এতদিন চাপা ছিল। অ্যান্ড অবশ্যই সেখানে সবাই মারা গিয়েছিল, শুধুমাত্র তারা বেঁচে ছিল। অ্যান্ড এটাই ছিল সেই ঘরটার হিস্ট্রি। অ্যান্ড ফার্দার আমার মামা এটাও অ্যাড করে, এটা আমি বলতে ভুলে যাচ্ছিলাম, যে আমার মামা সেখানে এমন এমন জিনিস দেখেছিল যেগুলো দাদা আমি যদি তোমায় বলি না, তুমি কেঁপে উঠবে। ওকে, আমি তো স্টোরিতে নর্মালি বললামই, এরপরও আরও জিনিস উনি ফেস করেছে যেগুলো সেই মুহূর্তে উনি এক্সপ্রেস করেননি। কেমন জানো, ধরে নাও উনি বসে কাজটা করছেন, উনি একমাত্র এটা এক্সপ্রেস করেননি যাতে সিচুয়েশান একই ওয়ার্স, তার ওপরে যেন আর না ওয়ার্স হয়। উনি দেখছেন, ধরে নাও আমি এখানে যোগ্য করছি, তুমি করছো, কিছুটা দূরে পাশে একজন বসে ওনাদের দিকে এভাবে তাকিয়েছে, একটা বাচ্চা মেয়ে ওনাদের দিকে তাকিয়ে আছে। এটা কিন্তু আরেকজন দেখতে পাচ্ছিল না, আমার মামা দেখতে পাচ্ছিল। ওকে, এভাবে তাকিয়ে আছে।
দরজাটা খোলা, মানে এমনি একটু ভেজানো মতো দরজাটা, কেউ নুপুর পরে মানে দৌড়ে চলে গেল। এই যে আওয়াজগুলো, এই যে ব্যাপারগুলো, এইগুলো আমার মামা ফেস করেছিল, এগুলো আমাকে পরে বলেছে এবং বাকিদেরও পরে এটা শোনা। এটাই ছিল আমার মামার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, যার প্রপার এক্সপ্লেনেশন আনফর্চুনেটলি আজ অবধি আমার মামা পায়নি। এবং মানে কেন হলো, কেন এত কিছু ব্যাপার, এর যে একটা ডিপ এক্সপ্লেনেশন সেটা পাওয়া যায়নি। তবে হ্যাঁ, যেমন তুমি আমায় জিজ্ঞেস করলে, ওই ঘরটার এটাই ছিল হিস্ট্রি। মারাত্মক ঘটনা ছিল স্পন্দন। আচ্ছা, আমি জাস্ট একটা জিনিস জানতে চাই, তুমি তোমার মামার ব্যাপারটা নিয়ে বললে, মামার যিনি জেঠু, মানে যিনি হয়তো তোমার নিজের দাদু, যদি খুব ভুল না করি, তার সাথেও এরকম ঘটনা ঘটেছে, মানে তোমাদের ফ্যামিলিতেই হয়তো এরকম কিছু ব্যাপার আরো রয়েছে। দাদুর ব্যাপারটা কি? দাদুর ব্যাপারটা একটু ইমোশনাল ব্যাপার। ওকে, এই ঘটনাটা এমন একটা ঘটনা যেটাকে আমি যদি একটু শর্টে বলি, তাহলে এটা বলতে পারি যে মৃত্যুর পরে ফিরে আসা এক ঘটনা, যেটা শুনতে তো ভয় লাগবেই, কিন্তু যে ফেস করবে তার ভয় লাগবে মানছি, কিন্তু সে সব থেকে বেশি ইমোশনাল হয়ে পড়বে, এটা স্বাভাবিক। আজকে দাদা আমি এক্সাম্পল স্বরূপ একটু, মানে উদাহরণস্বরূপ একটু বলছি। আমার নিজের ঠাকুমা দাদুকে আমি প্রচণ্ড ভালোবাসি এখনও অবধি। আনফর্চুনেটলি 2024 সালে আমি দুজনকেই হারিয়ে ফেলি, অ্যান্ড শুনলে অবাক হবে, 4 দিনের ডিফারেন্স। মানে 24 অক্টোবরে আমার ঠাকুমা মারা যায়, 28 অক্টোবরে আমার দাদু মারা যায়, মানে আমার ঠাকুরদার কথা বলছি। এই জিনিসটা অ্যাকচুয়ালি হয়, প্যাথেটিক ব্যাপারটা। অ্যান্ড মানে এখনও মানে আমি ভাবলে, আমি চিন্তা করলে কেমন লাগে যে এখন মনে করি যে লাইফে এত প্রবলেম, এই ডিপ্রেশন, এই সেই হাজার জিনিস হয়, আমি সেই সময় বাঁচলাম কি করে, মানে সেই সময়টা কি করে পেরিয়ে গেল। কেননা অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ ইন ক্লাস 9। চিন্তা করো, তখন ফার্স্ট টাইম আমি গৌরবদার ওখানে গিয়ে পডকাস্ট করেছি, তারও প্রায় অনেক আগে করেছি। অক্টোবর মাসে এই ঘটনাটা আমার সঙ্গে ঘটে, ঠিক দুর্গাপুজোর শেষ তারপরেই হয়। ওকে, সো এখন আমি স্টার্ট করছি ঘটনাটা। এটা আমার দাদুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, 2010 সালের ঘটনা। মানে ইফ আই এম নট রং, হ্যাঁ 16 ইয়ার্স অলমোস্ট হয়ে গেছে। ওকে, মাসটা এখানে আমি ইনক্লুড করছি না, আমি মাসটা বলবো না এখানে কিছু কারণের জন্যে। তো আমার দাদুর একটা খুব কাছের বন্ধু ছিল, ওকে, বেস্ট ফ্রেন্ড আমরা জানি, তার নাম ছিল ঘোষ দাদু। আমি এখানে ঘোষ দাদু বলে বলছি, আমি তার এক্স্যাক্ট নামটা বলছি না। তো সেই ঘোষ দাদু আমার মানে দাদুর একদম কাছের বন্ধু ছিল, এবং তাকে আমি সতীর্থও বলতে পারি, একসঙ্গে পড়াশোনা করেছে। এবারে ব্যাপারটা কি, সেই ঘোষ দাদুর কোনো একটা কারণে, মানে তাদের ফ্যামিলিতে কিছু একটা ব্যাপার হয়, ঝগড়াঝাটি বা বিভিন্ন তো হয়, ফ্যামিলিগত বিভিন্ন জিনিস হয়, ওনার মানে এরকম ঝগড়া টগড়া উনি করেন, এবং যার কারণে ওনার একদিন রাতে স্ট্রোক হয়ে যায়। ওকে, এবং সেই স্ট্রোকটা যখন ওনার হয়, সেই সময়তে মানে লিটারালি ওনাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। অ্যান্ড সেই সময় তো আমার দাদু মানে এতটা তো বয়স হয়নি তখন, মোটামুটি তখন হি ইজ অ্যারাউন্ড মেবি 65 অর 70 এরকম এজ। তো আমার দাদু এবং আমার বাবা দুজনে মিলেই তাকে দেখতে হসপিটালে যায়, মানে এক কথায় তাকে নিয়েই হসপিটালে যায়। ওকে, অ্যান্ড এটা যখন হয়, সেই সময়তে আমার দাদু আমার সেই যে তার যে বন্ধু তাকে দেখে, এবং দেখে আমার দাদু না খুব দুঃখ পেয়ে গিয়েছিল, যে মানে কি মানুষ ছিল, খুব হাসি খুশি মানুষ। ওকে, ঘোষ দাদু খুবই মানে হাসি খুশি একজন মানুষ। সেই মানুষটা স্ট্রোকের পরে, আমি আর ডেসক্রিপশন দিতে চাই না, জিনিসটা খুব বাজে লাগবে। ওকে, মানে খুব হাসি খুশি, মানে ধরে নাও একটা বয়স্ক মানুষই বলছি আমি, কিন্তু সে ধরে নাও খুব মজা করে সে যদি স্ট্রোক হয়ে পড়ে থাকে দাদা, কেমন লাগবে? মুখটা বেঁকে গেছে, চোখটা খুলে আছে, বড় বড় করে চোখটা, সে কোনো কথা বলছে না, কেমন লাগবে? অ্যাজ আ ফ্রেন্ড সেটা তো তুমি সহ্য করতে পারবে না, একদমই নেওয়া যায় না এই ব্যাপারটা। তো আমার দাদু বলে যে যাই হোক, আমার কিছু করার নেই, আমাদের কিছু করার ছিল না সেখানে। আমি এবং আমার বাবাকে আমার দাদু খোকা বলে ডাকতেন, তো আমি আর খোকা দুজনে মিলে বাড়ি চলে আসি। অ্যান্ড আনফর্চুনেটলি 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে, 1 থেকে 1.5 সপ্তাহের মাথায় সেই দাদু এক্সপায়ার করে যান, মারা যান। এবার দাদা একটু এক্সপ্লেন করি এই জায়গাটা, না হলে শুনতে একটু অড লাগবে। আমাদের ফ্যামিলি আর ওনাদের ফ্যামিলি দুটো না ইন্টারকানেক্টেড ফ্যামিলি। ওকে, মানে একদম কাছের আর কি, মানে ওর বিপদে একদম ঝাঁপিয়ে পড়ে, এর বিপদেও একদম ঝাঁপিয়ে পড়ে, এরম ব্যাপার ছিল। এখন অতটা নয়, মানছি, এখন যুগ বদলেছে, সব বদলেছে, এখন অতটা নয়, বাট সেই সময় প্রচণ্ড পরিমাণে ছিল। অ্যান্ড যখন এই কাজটা হয়, আমরা তো এটা করতে পারি না যে শ্রাদ্ধের নিমন্ত্রণ হলো, গেলাম, খেলাম, চলে এলাম, এটা একেবারেই হয় না। দিস ইজ নট অ্যাট অল ফর্মাল। ওকে, সো অবভিয়াসলি সেরকম কিছু হয়নি। আর সেই সময় আমার জন্ম হয়ে গিয়েছিল, আই ওয়াজ লাইক
1.5 ইয়ার্স ওল্ড অথবা 2 ইয়ার্সই ধরতে পারো সেই সময়তে। অ্যান্ড আমার দাদু এবং আমার বাবা সেখানে যায়, শ্রাদ্ধের দিন সব কাজ হয় নর্মাল, কোনো সমস্যা হয়নি। যেদিন শ্রাদ্ধ হয়ে যায় তারপর থেকে শুরু হলো প্রথম প্রবলেম আমার দাদুর সঙ্গে। আমার বাবা কিন্তু কিছু ফেস করেনি। প্রথম প্রবলেম যেটা, আমার দাদু বলছে যে একদিন আমার দাদুর যে খাটটা সেটা খুব ছোট খাট, শুয়ে আছেন। আর যেহেতু সেই সময়তে বলে রাখি, বলা বাহুল্য, একটু গরমকাল ছিল হালকা, ওকে, দরজাটা একটু খোলা। আমার দাদু দেখতে পাচ্ছে যে আমাদের ঘর থেকে দূরে যে তোমার ফ্রিজ আছে, ওকে, ফ্রিজের সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। তার কিছু চেহারা দেখা যাচ্ছে না, যে মানে পোড়া বা এরম কিছু না, নর্মাল দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখটু কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে সেখানে কেউ দাঁড়িয়ে আছে, ওকে। এবার প্রথমে না দাদু ভেবেছে চোখের ভুল, কেননা আমার দাদুর চোখে ভালো মতো পাওয়ার ছিল, তো হি ওয়াজ লাইক ওকে, জিনিসটা হয়তো নর্মাল। যতদিন বাড়তে থাকে, আশপান্নাটা কিছুদিন পরে মোটামুটি লাইক 3 to 4 days পরে আশপান্না ছিল, যত সময় বাড়তে থাকে আমার দাদু দেখতে থাকে যে সেই যে অবয়বটি আমার দাদুর কাছে আসছে। প্রথম দিনে ফ্রিজের পাশে, ফ্রিজের সামনে, দ্বিতীয় দিনে দরজার সামনে, তৃতীয় দিনে আমার দাদু ঘুম থেকে উঠে দেখছে খাটের নিচে, যেই দেখেছে ঢুকে গেছে ভেতরে। আমার দাদু লিটারালি কাঁপতে আরম্ভ করে দিয়েছে। 2002 সালে আমার দাদুর পেসমেকার অপারেশন হয়েছিল, ওকে। এবার বুঝতেই পারছো একটা মানুষ যার বুকে পেসমেকার আছে সেই জিনিসটা নিতে পারবে না, শরীর খারাপ হয়ে যায়। যাই হোক, সেটা যা হোক করে তিনি সেই সময় যেহেতু বয়সটা সেরকম হয়নি, মানে সেই লেভেলে সেরকম বয়সটা হয়নি, তাই তিনি যা হোক করে জিনিসটাকে সামলে নেন বলতে পারো, ওকে। সো ব্যাপারটা কি হয় যে আমার দাদু একটু ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু এই বিষয়ে কাউকে কোনো কথা বলেনি। এটা তো আমি দাদা জেগে থাকার কথা বললাম, ঘুমিয়ে পড়ার সময় কি হয়েছিল জানো? অলমোস্ট রোজ সেই নিজের কাছের বন্ধু ঘোষ দাদুর স্বপ্ন তিনি দেখতেন, এবং কোনোটাই কিন্তু ভয়ঙ্কর স্বপ্ন কিছু না, মানে উনি দেখছেন, মানে এটা তুমি মেমোরির ধরতে পারো। লাস্ট দিন যেদিন আশপান্না, তার আগের দিন উনি আশপান্না মানে নিয়মভঙ্গ, হ্যাঁ নিয়মভঙ্গের আগের দিনে যে রাতে আমার দাদু যখন ঘুমোচ্ছিলেন তখন তিনি একটা স্বপ্ন দেখেন। সেই স্বপ্নটা কিন্তু একটা মেসেজ ছিল, ওকে। কীরকম মেসেজ না, মেসেজটা এরকম, তিনি দেখছেন যে তার সেই বন্ধু বলছে যে সনত, আমি তোর সঙ্গে না একটু কথা বলতে চাই, আমার না তোকে কয়েকটা জিনিস বলার আছে, আমি চেষ্টা করছি, আমি কিন্তু কিছুতেই বলতে পারছি না। কালকে সব কাজ হয়ে গেলে একটু দাঁড়াস, বাকিরা চলে গেলেও দাঁড়াস, আর এই বিষয়ে দয়া করে কাউকে কিছু বলিস না। এটা আমার দাদুকে সেই ঘোষ দাদু স্বপ্নে বলে। আচ্ছা, অবভিয়াসলি দাদু জিনিসটাকে অত সিরিয়াসলি নেয়নি, কেননা মানে যাই হোক কীভাবে নেবে, একটা মানুষ সে মারা গেছে, সে স্বপ্নে সেই কথা বলছে, অত পাত্তা দেয়নি, ভেবেছে যে নর্মাল ওরকম ইমোশনাল আছি বা একটু ডিপ্রেসড আছি বলে হচ্ছে। পরের দিন আশপান্নার কাজ সবটপ হয়ে যায়, নিয়মভঙ্গের যে কাজটা, এবং আরও অনেক কাজ ছিল, আমার নিজের দাদু অনেক দায়িত্ব নিয়েছিল সেখানে। কাজটাজ হয়ে যাওয়ার পরে যখন তিনি বেরিয়ে আসবেন, মানে কীরকম কোইন্সিডেন্ট দেখো দাদা, সেই দিনই ওনার লেট হয়, প্রায় দেখো দুপুরবেলার কাজ হয়, মোটামুটি 5টা-6টা হয়ে গিয়েছিল ওনার বেরোতে তা উনি প্রায় বেরোবেন, তখন ওই ঘোষ দাদুর স্ত্রী ওনাকে বলে, দাদা একটু বসুন, আপনি তো এত কাজ করলেন, একটু চা করে দিই আপনাকে। তো দাদু বলে ঠিক আছে, খুব স্ট্রেসড ছিলেন, অসুবিধা নেই। তো সবে তিনি বসেছেন, চাটা নিয়ে এলেন ঘোষ দাদুর স্ত্রী, এসে বলছেন যে সনদদা, আমার নাতনি আপনার সঙ্গে না একটু কথা বলতে চাইছে, আমার নাতনি এক্ষুনি আমাকে বললো একটু কথা বলতে চাইছে। তো আমার দাদু তখন বলে কোনো সমস্যা নেই, ওকে ডাকো, এখন আমি তো কিছুক্ষণ 5-10 মিনিট তো বসবো, ওর সাথে আমি কথা বলবো। তখন বলে যে না এখন তো তাও লোকজন একটু আধটু আছে, আলাদা করে একদিন আপনার সঙ্গে কথা বলতে চাইছে। আচ্ছা, তো আমার দাদু তখন ভাবে যে কি এমন কথা যেটা আলাদা করে বলতে হবে, কি আছে, একটা আলাদা করে বসেও তো সে বলতে পারে, লোকজন থাকলে কেন বলা যাবে না, কি এমন ব্যাপার। যাই হোক, সেই সময় বেশি কোশ্চেন না করে আমার দাদু যেহেতু একটু চুপচাপ মানুষ ছিলেন, তিনি বেরিয়ে আসেন এবং স্বাভাবিক চলে আসেন। প্রায় 1-1.5 সপ্তাহ দাদা কেটে যায়, ওকে। 1-1.5 সপ্তাহ বাদে, যেহেতু পুরোনো দিনের মানুষ আমার দাদু, বসে তেল মাখছেন বারান্দায় বসে, আগেকার দিনের দাদুরা এরকমভাবে মাখতেন, তেল মাখছেন। আর তখনকার দিনে না দাদা, তুমি আরও বেটার এক্সপ্লেনেশন দিতে পারবে, ল্যান্ড ফোন হতো, ল্যান্ড ফোন বা যেগুলো বসিয়ে যে ফোনগুলো, ল্যান্ড ফোনই তো বলো, তুমি দেখেছো ল্যান্ড ফোন? না আমি কখনো দেখিনি, আচ্ছা, মেমোরিতে নেই, এবার হয়তো ছিল, ওরম হতে পারে, এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না, ওকে। সো সেই ল্যান্ড ফোনটা খুব জোর বেজে ওঠে। আমার দাদু তখন আমার ঠাকুমা বাথরুমে, আমার দাদু গিয়ে হাতটা ধুয়ে গিয়ে ফোনটা তোলে, ফোনটার ওপার থেকে উনি একটা বাচ্চা মেয়ের গলা পাচ্ছে। আচ্ছা, একটা বাচ্চা মেয়ের গলাটা কীরকম, সনদ কখন আসবি তুই, একটা বাচ্চা মেয়ে বলছে।
আমার দাদুর নাম সনত কুমার ভট্টাচার্য, আমার একটা বাচ্চা মেয়ের গলায় তিনি শুনছেন সনত তুই কখন আসবি, কেমন লাগবে? মানে মিষ্টি লাগবে, উইয়ার্ড লাগবে একটু, মানে বলতে পারি আমি মিষ্টি লাগবে, রাইট? এবার দাদু তখন একটু মজা করেই বলেন যে আসবো আসবো, এত কি কথা তুমি বলবে, আমি ঠিক আসবো। তো তখন আমার দাদু একদিন যান, মানে তার 2-3 দিন পরে সেই বাড়িতে যান, এবং তিনি এক্সপেক্ট করেননি যে জিনিসটা সত্যিই সেই মেয়েটা বলছিল। এতদিন ধরে বা তখনও অবধি আর কি আমার দাদু ভেবেছিল সে হয়তো মজা করছে, সে তার যে দাদু যিনি মারা গেছেন ঘোষ দাদুকে হয়তো সেই তার নাতনি আর কি হয়তো মিমিক করছে, মানে কপি করছে। ওকে, আমার দাদু সেই বাড়িতে যায়, গিয়ে বসে, তাকে যেরকম খেতে দেওয়া সব এই সেই হয়, মানে চাটা দেয়, সেই নাতনি আসে এবং এসে না দরজাটাকে ভিজিয়ে দেয়। ওকে, দিয়ে পাশে বসে বলে যে কিরে কেমন আছিস। সেই বাচ্চা মেয়েটা আমার দাদুকে বলছে কিরে কেমন আছিস। আচ্ছা আচ্ছা। বাচ্চা মেয়েটার বয়স হচ্ছে মাত্র 7 বছর। ওকে, এবারে এটা খুবই আজব ব্যাপার, আমার দাদু হাঁ হয়ে গেছে লিটারালি। ওকে, এবার বলছে যে তোর পায়ের ব্যথাটা ঠিক আছে। আমার দাদু তখন ভাবছে পায়ের ব্যথা মানে, তখন বলছে আরে এত ঘাবড়ে কেন যাচ্ছিস, এই তো কিছুদিন আগে তুই সাইকেল থেকে পড়ে গেলি, তোকে আমি তো ওষুধ লাগিয়ে দিলাম। বলা বাহুল্য এখানে যে আমার দাদু কিছুদিন আগে তাদের বাড়ির খুব কাছাকাছি একটা জায়গায় সাইকেল থেকে পড়ে গিয়ে তার বাঁ হাঁটুতে কিছুটা চোট পেয়েছিলেন, তার প্রায় 5-6 মাস আগে, খুব বেশি না, ঠিক আছে? তোর পায়ের ব্যথাটা ঠিক আছে? আমার দাদু না মানে জাস্ট বলছে আর কি, কাঁপছে মুখটা, কি বলবে, বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইভাবে আমার দাদু বলছে। তখন বলছে আরে ঘাবড়ে যাস না, আমি তো এসেছি, আরে আমাকে দেখে কেন ঘাবড়ে যাচ্ছিস তুই? দাদু আর কিছু বলতে পারছে না, কেননা একটা বাচ্চা মেয়ে, তার কিন্তু কোনো ভয়েস চেঞ্জ হয়নি দাদা, একদম স্বাভাবিক আমার মতো কথা বলছে। ওকে, সেই বাচ্চা মেয়েটা লিটারালি আমার দাদুকে আবার প্রশ্ন করলো, তোর শাড়িটা কিন্তু আমি গুছিয়ে রেখেছি আলমারিতে। শাড়ি আমার দাদু মানে আমার ঠাকুমা একটা শাড়ি দিয়েছিল ঘোষ দাদুর স্ত্রীকে, সে শাড়িটা কিন্তু আমি কাউকে দিইনি, ভেতরে তোলা আছে, ওটা আমিই রেখে দিয়েছি। আমার স্ত্রী দেখলে ওর স্বভাব আছে, বাচ্চা মেয়েটা বলছে ওর স্ত্রী আমার স্ত্রী দেখলে ওর স্বভাব আছে একে ওকে দিয়ে দেবো, ও বুঝতে পারবে না, দিয়ে দেবে, তাই আমি ওটাকে তুলে রেখেছি। ওই বাচ্চা মেয়েটা অন স্পট এই কথাটা বললো। ওকে, আরও কিছু কথা যেগুলো আমি ডেসক্রিপশান দিতে পারবো না, একটু পার্সোনাল। এটা শোনার পর দাদু একজন টিচার ছিলেন আর কি, অ্যান্ড কোনো কথা উনি বলতে পারলেন না, চায়ের কাপটা সাইডে রাখলেন, রেখে একটা বয়স্ক মানুষ তাড়াতাড়ি মানে লিটারালি দৌড়েছেন ওখান থেকে, বলতে পারি দৌড়োতে তো পারবেন না, দৌড়ে বাড়িতে এসছেন, এবং প্রায় 3 দিন ওনার জ্বর ছিল, কারোর সঙ্গে কথা বলতে পারেনি আমার দাদু, মানে এমন অবস্থা, আমার বাবা লিটারালি ভয় পেয়ে গেছে। তখন তো আমার তো কিছুই মনে নেই এসব ব্যাপারে। ওকে, এটা এইরকম একটা ঘটনা আমার দাদুর সঙ্গে ঘটে। হ্যাঁ, তারপরে আর কোনো সমস্যা হয়নি। তারপরে আমার দাদু ছোট এক্সপিরিয়েন্সগুলো মানে খুবই আলাদা টাইপের, মানুষের লাইফে ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য এরকম কিছু কিছু ব্যাপার হয়, কিন্তু এক্স্যাক্টলি হয়তো, কিন্তু জিনিসটার না আমরা এক্সপ্লেনেশন পাই না। অ্যান্ড অ্যাকর্ডিং টু সায়েন্স এসব জিনিস এক্সিস্ট মেবি করে না, আমি কিছু কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, বাট মেবি করে না। ওকে, বাট আলটিমেটলি জিনিসটা তো হচ্ছে, আমি কি করে অস্বীকার করবো? আজকে এই ঘটনাটা আমার সঙ্গে ঘটেনি বলে আমি জিনিসটার সত্যতা যাচাই করছি না, কিন্তু আমার দাদুর মুখ দেখে, মানে আমার দাদু যেভাবে আমাকে ঘটনাটা বলেছে, এটা বোঝা যাচ্ছিল যে আমার দাদু কোনো মিথ্যে কথা বলছিল না। ডেফিনেটলি। ওকে, আর বলে রাখি সেই যে মেয়েটা যার কথা আমি বললাম, সে এখন এখানে নেই, মানে সে বিদেশে এখন আছে, চাকরি করছে। তো যাই হোক, এই ঘটনাটা আজ থেকে আমার দাদুর সঙ্গে 16 বছর আগে ঘটেছিল। অ্যান্ড মানে জিনিসটা আমি যখন শুনেছিলাম ক্রিপি তো লেগেইছে, কারণ আমি না প্রচণ্ড পরিমাণে দাদা ভিজুয়ালাইজ করি সব কিছু। ওকে, মানে এখন আমি ঘটনাটা বলছি, আমার মাথায় লিটারালি চলছিল ব্যাপারটা, আমার গায়ে পুরো কাঠা দিয়ে উঠেছে জিনিসটা যখন আমি ফিল করছি, কারণ আমিও এখন তোমার সঙ্গে পডকাস্টটা শ্যুট করছি, আর আশা করি দর্শকরা যারা শুনছে তারাও জিনিসটাকে ভিজুয়ালাইজ করেছে, অ্যান্ড তাদেরও হয়তো কিছুটা পরিমাণে হলেও ভয় লেগেছে এটা শুনে। ভয়ের থেকে বড় ইমোশনাল বা এই ঘটনাগুলো খুব পিকিউলিয়ার ঘটনা। এক্স্যাক্টলি, অনেক ক্ষেত্রেই শোনা যায়। একদম, আর এইগুলো হারিয়ে যাচ্ছে এখনকার দিনে। আর একটা ঘটনা তুমি জানাবে বলেছিলে, সেটা কি নিয়ে? এটা আমার ঘটনা, তোমার নিজের সাথে। হ্যাঁ, আর একটা চমক বদি, ওই ঘটনাটা তোমার স্টুডিও রিলেটেড। ইয়েস, কি হয়েছিল বলি। তো এই যে ঘটনাটা, এটা এতটা পরিমাণে আমাকে ভয় পাইয়েছিল দাদা, তুমি ভাবতে পারবে না। ওকে, একটা সার্টেন এপিসোড
তোমার চ্যানেলে মানে কিউরিও ফাইটে যেটা একটা শোনানো হয়েছিল, যেটা মানে মনে করা হয় যে সেই এপিসোডটা যদি কেউ শোনে বা তার যদি নাম নেয়, সেই দুজন বা একজনের আমি এখানে স্পেসিফাই করতে চাইছি না, তো তাহলে তার সঙ্গে কিছু না কিছু একটা ঘটবে বা সে কিছু না কিছু একটা ফেস করবে। ওকে, বাট কোথাও না কোথাও আমার জিনিসটা নিয়ে একটু কোয়েশ্চেন ছিল, তাই আমি আনফর্চুনেটলি আগের পডকাস্টে যখন শ্যুট হয়ে যায়, সবাই দর্শক মানে সকল দর্শক দেখেছে সেই পডকাস্টটা, আমার পডকাস্টটা যখন শেষ হয় তখন আমি তার নাম নিয়ে তোমাকে একটা প্রশ্ন করেছিলাম। যাই হোক, সেটা আনফর্চুনেট অ্যান্ড সো সরি অ্যাবাউট ইট, কিছু করার নেই। তো পরে বুঝতে পেরেছি যে ওটা হয়তো আমার জীবনে নেওয়া ওয়ান অফ দ্য মোস্ট ওয়ার্স্ট ডিসিশন। কেন, এবার সেটা আমি বলবো। পডকাস্টটা শ্যুট হয়ে গিয়েছিল অ্যান্ড আমি তখন বাড়ির উদ্দেশ্যে রওনা হই। ওকে, যখন বাড়ি ফিরছি দাদা, আমার সঙ্গে কিন্তু এখন তো আমার মা আছে অ্যান্ড বাবাও ছিল সেই সময়, তোমার হয়তো মনেও আছে, 8-10 মাস আগেই বলছি আমি। অ্যান্ড সেই মুহূর্তে আমরা যখন বাসে উঠি, ওকে, আমি বাসের ডান দিকে বসে আছি আর বাসটা একটা সার্টেন স্পিডে চলছে, আর একটা বাস এইভাবে আসছে, মানে আর কয়েক সেকেন্ডের যদি এদিক ওদিক হতো দাদা, আমি বলছি এখানে আমি আর বসে থাকতে পারতাম না, আমি মারা যেতাম। আর বাসটা খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করতো। এটা এবার তুমি বলতে পারো একবার হয়ে যায়, একবার দুবার, দাদা 5 বার হয় রাস্তায়। বাড়ি ফিরতে ফিরতে একই জিনিস 5 বার, মানে লিটারালি সবাই চিৎকার করে উঠছে, এরম 5 বার হয় ইনসিডেন্টটা আমার সঙ্গে। ঠিক আছে, ধরে রাখছি, তাও যেভাবে হয়েছে হয়েছে, এটাকে আমি হয়তো কানেক্ট করছি। দ্বিতীয় যে জিনিসটা, রাস্তায় মানে বাস থেকে নামার পরে আমার আর বাবার মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা ঝগড়া শুরু হয়েছে, এবং ঝগড়াটা কি বলবো সেটা আমি আর ডিসকাস করছি না এখানে, পার্সোনাল ব্যাপার। কিন্তু সেই ঝগড়াটা মানে প্রচণ্ড তীব্র পরিমাণে ঝগড়াটা হয়। ওকে, বাবা আমার ওপর চিৎকার করছে, আমিও রেগে যাচ্ছি, এরকম একটা ব্যাপার হয়। বাবার ওপর তো চিৎকার করতে পারি না, যাই হোক, কিন্তু খুব একটা মনোমালিন্য হয় আর কি, এবং তার জন্য প্রায় 3-4 দিন আমরা কথা বলিনি, এরকম ব্যাপার একটা হয়। এটাকেও আমি কনসিডার করছি। আমি বাড়ি ফিরি, সব নর্মাল দাদা, গেট টেট সব চাবি টাবি খুলি, সব কিছু নর্মাল। যত লাইট জ্বালাচ্ছি না, এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, তত যেন মনে হচ্ছে চারদিকটা অন্ধকার। লাইট জ্বালাচ্ছি, মনে হচ্ছে অন্ধকার। আচ্ছা, এরকম ব্যাপার, মনে হচ্ছে যেন লাইটের সেই ইন্টেন্সিটিটা হয়তো নেই, মানে ঠিক যেন ভালো লাগছে না, চারদিকটা যেন ডার্ক ডার্ক মনে হচ্ছে। ওকে, তখন গরমকাল ছিল, 11th মের আমি কথা বলছি, গরমকাল ছিল। অ্যান্ড গিয়ে আমি সঙ্গে সঙ্গে এসি টেসি অন করে দিই, আরামসে পুরো নিচে বসে গেছি, খুব স্ট্রেস হয়ে গিয়েছিলো আমার ভেতরে। আমি মা দুজনেই বসে আছি, আর বাবাও একটু পরে চলে এসেছিলো, এসে আমরা বসে আছি। তো আমাকে মা বললো যে যা এবার গিয়ে আর্নিকটা সেরে নে। ওকে, তো আর্নিকটা সন্ধে টন্ধে দিয়ে দে। তো দাদা আমি সেটা করার জন্য আগে গিয়ে একটু স্নান টান করবো, কেননা বুঝতেই পারছো অনেকটা দূর থেকে আসছি আমি। তো স্নান টান করছি যখন, সেই সময়তে ওয়াশরুমের ভেতরে আছি আমি, অন্তত 7 থেকে 8 বার, 7 to 8 টাইমস মনে হলো যেন কেউ আমাকে ওয়াশরুমের বাইরে থেকে নক করছে। 7 to 8 টাইম, এটা জেনুইনলি ঘটেছে আমার সঙ্গে। আচ্ছা, জেনুইনলি মানে মনে হচ্ছে যেন মানে আমি স্নান করছি, কতক্ষণ লাগবে, এটা মেবি 10 মিনিটসের জন্য গিয়েছিলাম বা 15 মিনিটস, অন্তত 7 to 8 টাইমস শুধু নক করলো ওয়াশরুমে। আমি বারবার খুলছি, বাইরে কেউ নেই, এরম ব্যাপার। ঠিক আছে, স্নান করে ওপরে গেলাম, যে তোমার ড্রেস পরে আর্নিক করবো, আমি সেই ড্রেসটা পরলাম অ্যান্ড আর্নিকটা সব শুরু করব। ওকে, আমি কি করেছি, যেহেতু ভয় লাগছিল তাই সব মানে রুমের আমাদের যে ছাদের গেটে সব কিছু মানে যত লাইট আছে সব অন করে দিয়েছি। ওকে, ইভেন সিঁড়িরও লাইট অন। একটু বলা বাহুল্য, ধরে নাও এটা পুজোর জায়গা, এখানে আমি পুজো করছি, ঠিক এই জায়গাটা থেকে সিঁড়িটা, বুঝতে পারছো, আর এই জায়গাটা ঘর, আর এই জায়গাটা ছাদের জায়গা। ওকে, মানে ছাদের রাস্তা এই জায়গাটা। আমি এখানে দাঁড়িয়ে আর্নিক করছি, আমি বুঝতে পারছি কেউ সিঁড়ির তলা থেকে ছুটে, মনে হচ্ছে সিঁড়ির তলা থেকে ছুটে আমার পেছন থেকে গেল, গিয়ে ঘরে ঢুকে গেল, আবার ঘর থেকে দৌড়ে নিচে চলে গেল। এবার আরেকটা জিনিস বলা বাহুল্য এখানে, যে কোনো বাচ্চা বা কেউ আমাদের বাড়িতে কিন্তু সেই মুহূর্তে ছিল না। ওকে, যেরকম কোনো রিলেটিভ এসছে এরকম কোনো ব্যাপার না। ওকে, আমি দুবারই পেছনে তাকালাম, কেউ নেই। ঠিক আছে, এটা ফার্স্ট ইনসিডেন্ট। দ্বিতীয় কথা, আমি যখন আর্নিকটা করতে করতে আমি সবে তোমার মানে ধূপটা এভাবে আর্নিক হয়ে গেছে, মানে তখন সন্ধে দেবো, ধূপটা জ্বালানোর সময় আগেন আমার নিজের একটা পেরিফেরাল ভিশনে পেছনে দেখছি একজন লম্বা কেউ সেই ছাদের ওখানে দাঁড়িয়ে আছে। মহিলা কি ছেলে আমি জানি না, বেশ লম্বা দেখতে তাকে। ওকে, লম্বা
ওকে, লম্বা দেখতে একজন সেখানে Sure, দাঁড়িয়ে লম্বাই আছে। দেখেছি। লম্বাই আমার মনে হলো, মানে আমার যে গেটটা সেটা অলদো আমি শিওর না, আমি কিছু শিওর হয়ে বলতে পারছি না, কেননা আমাদের গেটটা কত মানে অনেক বড় গেট, মানে মেবি 6 গেটটা হাইট হতে পারে বা আরেকটু বেশি। অত লম্বা একজন কেউ মহিলা কি ছেলে আমি জানি না আমার দিকে তাকিয়ে আছে, এরকম একটা হালকা ভিশনে দেখেছি। পেছনে ঘুরলাম, কেউ নেই ওখানে। এবারে যাই হোক, আমি ধূপ দিয়ে তারপর যে তোমার ধূপটা তো দেখাতে হয় সেখানে গিয়ে, মানে ছাদে গিয়ে দেখাতে হয় সব জায়গায়। একদিকে ঘুরছি, পেছনে মানে একদিকে ঘুরে আমি এভাবে ধূপটা দেখাচ্ছি, আমি আবার ফিল করছি পেছনে আমার কেউ দাঁড়িয়ে আছে, মানে সে নিজেও লম্বা একজন দাঁড়িয়ে দূরে অন্ধকারের দিকে। পেছনে ঘুরছি, কেউ নেই। আবার মনে হচ্ছে আমি যেদিকে ঘুরলাম তার ঠিক উল্টো দিকে আবার কেউ লম্বা দাঁড়িয়ে আছে। আমি লিটারালি দাদা, আমি মানে এখানে ভিউয়ার্সদের দেখাতে পারবো না, আমার লিটারালি হাতটা কাঁপছে এখানে, ওকে, মানে কি বলবো আমি জিনিসটা, এটা আমি নিজে ফিল করেছি। অ্যান্ড যাই হোক, আমি ভয় পাচ্ছিলাম সেই সময়তে। এসে তারপর শাঁখ টাক বাজালাম, নর্মাল শাঁখ বাজানোর সময় কোনো সমস্যা হলো না। লাইট তো বন্ধ করার সাহস আমার সেই মুহূর্তে ছিল না। ঘরে এসছি, ফোনটা চার্জে দিয়েছি, ঘরে ঢুকিনি, আমি বাইরে থেকেই করছিলাম, ফোনটা চার্জে দিয়েছি, ওকে, মানে ঘরের লাইট জ্বালার জন্য ঢুকেছিলাম, তারপরে গিয়ে ফোনটা আমি চার্জে দিয়েছি। আমার যেখানে চার্জ দিয়েছি ছোটো একটা অ্যাকোরিয়াম আছে পাশে, অ্যাকোরিয়ামে গাপ্পি ফিশ দেখেছো তুমি, ছোটো ছোটো গাপ্পিস, সব কটা মরে গেছে, মারা গেছে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে সেখানে অক্সিজেন চলছিল, অ্যামোনিয়া লেভেল নর্মাল, অ্যামোনিয়া একটা ব্যাপার থাকে ওখানে অ্যাকোরিয়ামে, যদি বেশি হয়ে যায় তাহলে মাছ কিন্তু মারা যাবে, এটা বলতে হয়, ওকে। তো একদম নর্মাল। আমি 2-3 দিন, তার ঠিক 2-3 দিন আগেই জল চেঞ্জ করেছি, সো মানে মারা যাওয়ার তো কোনো চান্সই নেই, ওকে। অক্সিজেন চলছে তো অবভিয়াসলি সম্ভব না, আর ঘরের টেম্পারেচার একদম নর্মাল, যে মারা যাওয়ার কোনো ব্যাপারই নেই, সব কটা মারা গেছে। যদি আমার মানে আনফর্চুনেটলি এই সময় আমার সেই ভিডিওটা নেই আমার কাছে, সেই ভিডিওটাতে মেবি তুমি দেখেছো বা আমাকে তুমি মেবি বলেছিলে সেই সময়, হয়তো তুমি ভুলে গেছো। তা সেই সময়তে আমি একটা ভিডিও করে তোমায় পাঠিয়েছিলাম। যাই হোক, সেগুলো ফেলে দিতে হয় মাছগুলো। যখন মাছটা আমি ফেলতে যাচ্ছি, ছাদের পেছন দিকে, মানে আমি যেদিকে মুখ করেছি তার পেছন দিকে লম্বা কেউ যেন মনে হলো আমার দিকে ছুটে আসছে। না, এটা হ্যালুসিনেশন, এটা হতেই পারে না দাদা। একবার আমি ফেস করেছি, ঠিক আছে, মনে হলো যে মেবি একটা কিছু করেছি, 2বার হলো, ঠিক আছে, ভয় পাচ্ছি, 3বারের বেলা মনে হবে ছুটে আসছে, এটা সম্ভব? বা কোনো কাপড় থাকলে হতে পারে হ্যালুসিনেট করছি, ওখানে কোনো কাপড় ছিলই না দাদা, সম্ভব কী করে? সন্ধেবেলার সময় এরকম হতে পারে না যে দূরে কোনো কাপড় ঝুলছে সেটা আমি দেখেছি, কেননা এটা সম্ভবই না। যদি ঝুলেও থাকে সেটা তো অন্ধকারে অন্য বাড়িতে। আমি দেখছি একজন দৌড়ে আসছে আলোর মধ্যে পেছনে, আর সে কিন্তু বেশ লম্বা, মানে ভেবো না যে মানে নর্মাল ফিগার, সে কিন্তু লম্বা আছে, ভালো মতনই লম্বা। যাই হোক, আইলো এবং আমি পেছনে ঘুরলাম, চমকে উঠেছি, কেউ নেই। আবার ঘরে গিয়ে তখন তোমাকে ওই ভিডিওটা করে আমি পাঠাচ্ছি, সবে আমি পাঠাচ্ছিলাম, আমার সত্যিকারের, আমি কালকে মানে আমার ভিডিওটা গ্যালারিতে দেখছিলাম, আনফর্চুনেটলি ভিডিওটা নেই আমার কাছে, মানে কি বলবো এখন, আমি প্রমাণ দেখাতে পারছি না, সো সরি অ্যাবাউট ইট। বাট সেই ভিডিওটা আমি করেছিলাম সেখানে। অ্যান্ড যখন আমি ঘরে ঢুকে একটু জাস্ট গেম খেলছি, যেহেতু খুব মানে আমার ট্যাব আছে, তো ট্যাবের মধ্যে জাস্ট এমনি গেম খেলছি। আবার আমাদের যে গেটটা মানে আমাদের ঘরের গেটটা হচ্ছে তোমার 6'2", বুঝতে পারছো কত লম্বা। সেই গেটটা মানে প্রায় 6'1" হাইট থেকে একটা লম্বা কেউ এরমভাবে ঝুঁকে আমার দিকে তাকিয়ে আছে, হ্যাঁ। আর এটা আমি তোমাকে সেই সময় মানে ভিডিও করার পরে আমি তখন ভয় পেয়ে গেছি, মানে লিটারালি এসি চলছিল, মানে এসি না, সেই সময় এসি চলছিল না, ফ্যান চলছিল অ্যান্ড জানলা দরজা খুলে দিয়েছি, সব লাইট অন করা, ভয় লাগছে, ওকে। আমি ঘরে এসে একটা কোণে বসে গেম খেলছি, আমি দেখতে পাচ্ছি ওই রকম। আমি না লিটারালি মানে আই ক্যান নট এক্সপ্রেস, সো সরি, আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, ওকে। আমি যখন তার দিকে তাকাচ্ছি, সেখানে কেউ নেই। তার প্রায় 3-4 দিন ধরে স্বপ্নেতে বারবার আমি সেই যার কথা আমি এখানে হয়তো যার নাম নিয়ে নিয়েছিলাম, তার আমি এরকম একটা সিন দেখছি যে আমি আমার ঘরে বসে আমি তোমার এপিসোডটা এরকম চালিয়েছি, এরকম একটা ঘটনা আমার কানে আসছে, আর আমি যেখানে বসে আছি তার সামনে সেই এন্টিটি, যতবার তার নাম নেওয়া হচ্ছে সেই এন্টিটি এসে আমার সামনেভাবে বসে আছে, অ্যান্ড সেটাও ওই রকম লম্বা। এবার আমি এটা বলছি না যে সেই এন্টিটি আমার ওখানে এসেছিলো, সেটা আমি জানি না দাদা, যেটা জানি না সেটা বলবো না, মিথ্যে কথা বলার জন্য আমি এখানে আসিনি। সো এই জিনিসটা আমি ফেস করেছিলাম, এবং ওই যেরকম বললাম 3-4 দিন এরকম স্বপ্নেতে আমি ওটা দেখেছি। অ্যান্ড ফাইনালি একটু শরীর খারাপ হয়েছিল, আমার নিজের একটু ডাইজেস্টিভ প্রবলেমস আছে, সেগুলো হয়, এবং
যাই হোক আমি কি যা হোক করে রিকভার করি। এটা আমার তোমার স্টুডিও থেকে যাওয়ার বলেছিলাম, পরে তোর ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, তুমি দিয়ে স্টার্ট করি, তুইতে গিয়ে শেষ হয়। ইটস ওকে। তোকে আমি বলেছিলাম ভাই, সেটা হচ্ছে যে এই পার্টিকুলার এপিসোডটার জন্য অনেকের অনেক প্রবলেম হয়েছে, এবং নামটাও আমরা নিই না, কেন নিই না সেই এক্সপিরিয়েন্সগুলোও বলেছিলাম। জানি না তখন তোর কতটা কি মনে হয়েছিল, বাট তুই যেটা বলছিস খুব বাড়াবাড়ি হয়েছে ভাই তোর সাথে। অবশ্যই হয়েছে তো। আমি আর একটাই জিনিস ভাই, আজকে যে ঘটনাগুলো শেয়ার করলি, জানি না অদ্ভুত লাগলো, মানে অদ্ভুত একটা ভয়ের রেশ ছিল। অ্যান্ড এই ঘটনাগুলো কি বলতো, এই ঘটনাগুলো কিন্তু অ্যাকচুয়ালি হয়, অ্যান্ড আমরা অনেক সময় ডিনায়ালে থাকি, তার জন্য এগুলোকে উপলব্ধি করতে পারি না। কেমন লাগলো কৌস্তবের আড্ডার আজকের এপিসোড? স্পন্দন আজকের এই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করলো, আশা করছি ভালো লেগেছে। কোথা থেকে দেখলেন আজকের এই এপিসোড নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আপনিও যদি আপনার ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, এরকমই একটা পডকাস্টে আমার স্টুডিওতে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। আপনারা কারা কারা ঘটনা শেয়ার করতে চান সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান। আর হ্যাঁ, আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন লাগে, কোনো তন্ত্র রিলেটেড হেল্প লাগে আমার থেকে, সেম নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।